প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটু দেরি হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি। বোর্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত জানাবেন। আমরা একটু দ্রুত ক্লাস শুরু করে দিব। ক্ষমা চাচ্ছি, আবারও ক্ষমা চাচ্ছি যে একটু দেরি হয়ে গেল, অপেক্ষা করাইতে হইলো আপনাদের। আসলে আমার মিস্টেকের কারণে হয়েছে এটা, টোটালি আমার মিস্টেকের কারণে হয়েছে। কারণ আমি জানি যে ক্লাস 3টা থেকে এই কারণে আমি গেছিলাম নামাজ খাওয়া দাওয়া সারতে, কিন্তু নামাজ অর্ধেক পরে শেষ পর্যন্ত ফোন পাইলাম যে ক্লাসে দেরি হয়ে গেছে, উঠে আসতে হইলো। তাহলে सब कुछ ठीक है, अब हम शुरू करते हैं। আজকে আমাদের 10 নম্বর লেকচারের আলোচনা। 10 নম্বর লেকচারের আলোচনায় আমরা প্রথম আমাদের যে প্রশ্ন, 10 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। দ্য রাইম অফ দ্য, এটা কি করবো, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার থেকে, ঠিক আছে। সেটা হচ্ছে কালকে আমরা একটা করেছিলাম সুপার ন্যাচারাল এলিমেন্টের, অর্থাৎ গত ক্লাসে। আচ্ছা, তাহলে আজকের আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট থেকে। এই প্রশ্নটা অনেক ভাবে আসতে পারে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আসতে পারে, সিন অ্যান্ড রিডেমশন হিসেবে আসতে পারে, একই কথা। তারপরে কি আছে, দ্য সাফারিং অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার, অর্থাৎ অ্যানশিয়েন্ট ম্যারিনারের সাফারিং এর কথা আসতে পারে। তারপরে গ্রাজুয়াল এলিনেশন অ্যান্ড আলটিমেট সালভেশন, ওই যে সিন অ্যান্ড রিডেমশনের একই কথা। তারপরে সাকসেসফুলি স্কলারিজ অ্যাজ মোরালিস্ট, কোলেরিসকে মোরালিস্ট হিসেবে দেখাতে হবে। তাহলে আমরা যেমন মোরালিটি প্লেতে দেখেছিলাম যে পাপ পুণ্যের যে বিষয়টা অন্তর্ভুক্ত থাকে মোরালিটি প্লেট, এই কবিতার মধ্যেও কিন্তু পাপ পুণ্য, টোটাল কবিতাটাই কিন্তু পাপ এবং পুণ্য সম্পর্কিত। সো এখানে আমরা খুব ইজিলি দেখাইতে পারবো যে কি কোলেরিজ একজন মোরালিস্ট। তারপরে কি আছে, সাফারিংস, ওই যে এটার মতো সাফারিংস এর কথা বলা হয়েছে ম্যারিনারের। তারপরে আছে হচ্ছে সিন, সিন অ্যান্ড অ্যাটনমেন্ট, অ্যাটনমেন্ট মানেও কি ওই যে রিডেমশন, প্রায়শ্চিত্ত। তারপরে আছে হচ্ছে অ্যালিগরিক্যাল সিগনিফিকেন্স অফ ম্যারিনার্স, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। অ্যালিগরিক্যাল সিগনিফিকেন্স, অ্যালিগরিক্যাল সিগনিফিকেন্স, কারণ এই কবিতাটা পুরোটাই কি অ্যালিগরিক্যাল সিগনিফিকেন্স এর উপর লেখা, অ্যালিগরি নিয়ে লেখা। কিভাবে, একটু বাড়াই দিয়েন তো ভাই। ও বাড়ানোই তো আছে, থাক। বৃষ্টি ঘোষ, কিছু বোঝা যাচ্ছে না। কি বলে, বোঝা যাচ্ছে না? কি বোঝা যাচ্ছে না? সবই তো পানির মতো ফকফকা দেখি, সবই তো পানির মতো ফকফকা দেখি রে বোন। আপনি কি দেখেন না তাই বলেন? তাহলে ইন্ট্রোডাকশনে আমরা দেখি, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার্স ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ এস.টি. কোলরিজ। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে এটা তার একটা মাস্টারপিস, এটা তার একটা মাস্টারপিস। জি শাকিল, আপনার এসএমএস দেখা যাচ্ছে। কারণ কি, ইংরেজি সাহিত্যের যতগুলো বিখ্যাত কবিতা আছে তার মধ্যে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার অন্যতম। সুপার ন্যাচারালিজমের দিক থেকে হোক আর অন্যান্য যে কোনো দিক থেকে হোক, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার কি খুবই গুরুত্বপূর্ণ। দ্য হোল স্টোরি অফ দ্য পোয়েম ইজ বেসড অন দ্য থিম অফ ক্রাইম কমিটেড বাই আ ম্যারিনার and the punishment which he had to undergo after the act of crime। অর্থাৎ এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে পাপ, যে পাপ সংগঠিত হয় অ্যানশিয়েন্ট ম্যারিনারের মাধ্যমে এবং পরবর্তীতে তার পানিশমেন্ট
তার পানিশমেন্টকে দেখানো হয়, কারণ সে যে ক্রাইমটা করে, এই ক্রাইম করার পরে তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। ইনফ্যাক্ট দ্য পোয়েম ইজ অ্যান অ্যালিগরি অফ গিল্ট অ্যান্ড রিজেনারেশন। তাহলে অ্যালিগরিক্যালি এই পোয়েমটা আমাদের সামনে কি তুলে ধরে? তুলে ধরে হচ্ছে গিল্ট এবং রিজেনারেশন, বা আমরা যদি বলি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, যেটাই বলি, ঠিক আছে। অ্যাজ উই গো থ্রু দ্য পোয়েম দেয়ার ইজ আ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ অন আওয়ার পার্ট। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ অন আওয়ার পার্ট। তাহলে বলা হচ্ছে যে আমরা যতই এই কবিতাটা পড়ি, আমাদের মধ্যে কি কয়টা পরীক্ষা নিব? অনিশ্চিত কয়টা পরীক্ষা নিব, পরীক্ষার সংখ্যা অনিশ্চিত, যে কতগুলো পরীক্ষা নিব। যা মনে চাই তাই নিব, ঠিক আছে, যা মনে চাই তাই নিব, 4টা 5টা 6টা, সময়ের উপর নির্ভর করে। তারপরে কি আছে? Coleridge's The Rime of the Ancient Mariner deals with the story of old sailors killing an albatross in his journey on the Atlantic. In the journey, the old sailor wantonly killed the seabird that became their host on the sea. One day, the old sailor killed the bird without any apparent reason. তাহলে আমরা দেখি এই যে অ্যানশিয়েন্ট ম্যারিনারের যে জার্নিটা, এই জার্নিটা অ্যাটলান্টিকে, এবং এই জার্নির মধ্যে যে মেইন বিষয়টা অন্তর্ভুক্ত সেটা হচ্ছে অ্যালবাট্রোজের কিলিং। এবং এই কিলিং এর পরে তার দ্বারা এই যে পাপ সংগঠিত হয়, এবং কি করে সেই পাপ থেকে তার শাস্তি পেতে হয়, এবং কি করে সে রিজেনারেট হয়, হ্যাঁ মুক্ত হয়, তার পাপ মুক্ত হয়, সেটাই হচ্ছে এই কবিতার মুখ্য বিষয়। দেখা যাচ্ছে যে এই যে ওল্ড সেলরের যে জার্নি, এই জার্নিতে তাদের কাছে একটা অ্যালবাট্রোস পাখি আসে, এবং সেই পাখিটাকে কি অন্যান্য সেলরদের প্ররোচনায় হত্যা করে হচ্ছে দা ওল্ড ওল্ড ম্যারিনার। এবং তাকে যে হত্যা করে কোনো রকম মানে লজিক ছাড়াই, কোনো রকম কারণ ছাড়াই তাকে হত্যা করা হয়, ঠিক আছে, এই পাখিটাকে হত্যা করা হয়। এবং যেহেতু নিষ্পাপ একটি, এই পয়েন্টটা কাল ছিল, নিষ্পাপ একটি, এই পয়েন্টটা কাল ছিল না, এই পয়েন্টের মতো আর একটা পয়েন্ট কাল ছিল। যেহেতু সে একটা নিষ্পাপ পাখিকে হত্যা করে, সো তাকে কি অবশ্যই শাস্তি পেতে হবে, কারণ এখানে নিষ্পাপ পাখি, আমরা জানি যে স্রষ্টার একটা সৃষ্টি, আর স্রষ্টার সৃষ্টির সাথে অন্যায় করা মানে ডিরেক্টলি স্রষ্টার সাথে কি করা, অন্যায় করা। After killing the bird, the old sailor, along with his fellows, suffered extremely. Their ship went through the icy water, where the sun shone hotly overhead. Their ship rested unmoving like a painted ship upon a painted ocean. Their supply of drinking water was finished, and they could not drink the salty sea water. এরপরে কি হয় আমরা দেখি, এই যে পাপ সংঘটিত হয়, তাহলে এই পাপের জন্য শাস্তি কি পাই? অনেক শাস্তিই পাই। সেটা হচ্ছে সূর্য প্রচন্ড তাপ দিতে শুরু করে তাদের মাথার উপরে, তারপরে বাতাস বাতাস যে বাতাস প্রবাহিত হয়, সে বাতাস কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে আমরা দেখি যে তাদের যে ওয়াটার সাপ্লাইটাই কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ক্লাস 4 নাম্বারে ছিল না ভাই? ও, তাইলে তাদের এই যে ওয়াটার সাপ্লাই কিন্তু শেষ হয়ে যায়, পানযোগ্য পানি শেষ হয়ে যায়। তারপরে দেখা যায় যে কি বলে, তাদের যে শিপ, সেই শিপটা আনমুভিং থাকে, মানে শিপ আর নড়াচড়া করতে পারে না, ঠিক যেন বরফ যেভাবে জমে শক্ত হয়ে থাকে, ঠিক আছে, বরফের মধ্যে যেন শিপটা কি ওইভাবেই আনমুভিং আছে, ঠিক যেন একটা আঁকা আঁকা ছবির মতো। এই যে এইরকম আঁকা ছবির মতো আনমুভিং একদম। সে কারণেই
এখানে বলা হয়েছে যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কারণ কত বড় একটা আয়রনি যে তাদের চারপাশে শুধু পানি আর পানি, তারপরেও তাদের কি খাবার পানি নাই, তাদের কোনো খাবার পানি নাই। দেন দা, তাহলে আমরা কিন্তু ক্রাইমের একটা বিষয় দেখলাম, প্রথম প্যারাতে ক্রাইম এবং পানিশমেন্ট উভয়ই দেখলাম। তারপরে কি আছে, দেন দা ঘোস্ট শিপ কেম উইথ টু ফিগারস। এই যে কালকে আমরা ঘোস্ট শিপের কথা আলোচনা করেছিলাম যে একটা ঘোস্ট শিপ আসে দুইটা ফিগারের সাথে, একটা হচ্ছে ডেথ আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ। কিসের জন্য? ফর সিভিয়ার পানিশমেন্ট, ফর সিভিয়ার পানিশমেন্ট। তার মানে এই যে ঘোস্ট শিপের ডেকে করে ডেথ এবং ডেথ, লাইফ ইন ডেথ, এই দুইটা ফিগার আসে। এই দুইটা ফিগার কিন্তু কি জন্য আসে? এই যে অ্যানশিয়েন্ট ম্যারিনারকে আরো গুরুতর শাস্তি প্রদানের জন্য। কারণ তার যে সঙ্গী সাথী তারা সবাই মারা গেছে, কিন্তু সে এখনো কি মারা যায়নি। মারা গেলে তো তার শাস্তি শেষই হয়ে যেত, কিন্তু তাকে অধিক থেকে অধিকতর শাস্তি প্রদানের জন্য তাকে জীবিত রাখা হয়েছে। ইট ক্যারিড অ্যাওয়ে দ্য সোল অফ সেলর্স এক্সেপ্ট দ্য ওল্ড ম্যারিনার, এক্সেপ্ট দ্য ওল্ড ম্যারিনার। এখানে তাদের যে এই ওল্ড ম্যারিনারের যে শিপ, এই শিপ থেকে ডেথ এবং লাইফ ইন ডেথ এই দুইটা ফিগার তাদের কি এই যে মৃত সোলগুলাকে নিয়ে যায়। এবং একা পড়ে থাকে কে? শুধু ম্যারিনার, অ্যানশিয়েন্ট ম্যারিনার একা পড়ে থাকে, কষ্ট যাতনা ভোগ করতে থাকে। ঠিক আছে, একাকিত্ব ভোগ করতে থাকে। দ্য ম্যারিনার হ্যাজ কমিটেড আ সিন এগেনস্ট গড ক্রিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ গড। তার মানে এই যে ম্যারিনার, ওল্ড ম্যারিনার যে পাপ করেছেন সেটা কি গডস এর ক্রিয়েশনের বিরুদ্ধে, অর্থাৎ স্রষ্টার সৃষ্টির বিরুদ্ধে, যেটা ডিরেক্টলি কি ডিরেক্টলি সৃষ্টিকর্তার সাথে কি অপরাধ করা শামিল। সো হি ইজ এলিনেটেড ফ্রম বোথ অফ দেম। এই কারণেই তাকে কি একাকিত্বের কষ্টে রাখা হয়েছে। এতদিন তো অন্যান্য পানিশমেন্ট হয়েছে, এখন তারে কি করা হচ্ছে? এখন তারে একাকিত্বে রাখা হচ্ছে, একাকিত্বের মধ্যে। ঠিক আছে, যেহেতু সব সোল গুলাকে, সব ডেড বডি নিয়ে যাওয়া হলো, তো তাকে একাকিত্বে রাখা হচ্ছে। ফর দা ফর মোর পানিশমেন্ট হি রিমেইনস অ্যালোন অ্যালোন all alone on a wide sea, and never a saint took on pity my soul in agony. তার মানে কি তাকে গুরুতর শাস্তি প্রদানের জন্যই কি তাকে একা রাখা হয়েছে, যাতে একা একা তাকে কি একাকিত্বের যে দুর্বিষহ যন্ত্রণা, সেই যন্ত্রণা সহ্য করতে হয়। The climax of his sufferings is reached high when for 7 days and 7 nights he tried to pray but could not break the sailor's curse. 7 days, 7 nights, and he does not die. তাহলে এই যে তার যে শাস্তি, এই শাস্তির চূড়ান্ত পর্যায়ে, ঠিক আছে, শাস্তি চূড়ান্ত পর্যায়ে ওঠে যখন কি, যখন কিনা সে কেন, এখন তো ক্লাস তো শুরুই হয়েছে, এখন তো আপনি তো লাইভ ক্লাস করতে পারবেন, এখন তো আপনি লাইভ ক্লাস করতে পারবেন আখি। আর যদি নেটের সমস্যা হয় সেটা তো আলাদা কথা। তাহলে কি বলছিলাম, যে এই যে ম্যারিনারের শাস্তি এটা চরম পর্যায়ে ওঠে, এর ক্লাইম্যাক্সে ওঠে কখন? সে 7 দিন 7 রাত, ঠিক আছে, ঘুমাইতে পারে না, 7 দিন 7 রাত ঘুমাইতে পারে না। এবং সাথে সাথে সে কি করে? প্রে করার চেষ্টা করে, সৃষ্টিকর্তার কাছে কি প্রে করার চেষ্টা করে, সেটাও সে পারে না। সে কি করে? তার যে কার্স, তার যে অভিশাপ, সে অভিশাপ মুক্তিরও চেষ্টা করে, সেটাও সে কি সক্ষম হয় না। এবং তার এই যে দুর্বিষহ যন্ত্রণা, এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির জন্য তাকে কি মেরেও ফেলা হয় না, ঠিক আছে, কারণ মৃত্যুর মাধ্যমে তো সবকিছুর থেকে মুক্তি ঘটে। তাকে জীবিতই রাখা হয়, জীবিত রেখে কি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়। হ্যাঁ, দেন আন্ডার দ্য বেনিং ইনফ্লুয়েন্স অফ দ্য মুন। বেনিং অর্থ হচ্ছে দয়ালু, ঠিক আছে। তো এই যে চন্দ্রমামার কৃপায়, চন্দ্রমামার কৃপায় সে কি করে?
সে এই যে কিছু ওয়াটার স্নেক দেখতে পায়। দ্য ম্যারিনার ওয়াচেস সাম বিউটিফুল ওয়াটার স্নেকস সুইমিং রাউন্ড দ্য শিপ। তাহলে এই যে চাঁদের যে আলো, এই পূর্ণিমার কৃপায়, ঠিক আছে, নায়িকা পূর্ণিমা না কিন্তু, আবার এই পূর্ণিমার চাঁদের যে আলো, এই আলোর কৃপায় কি হয়, ম্যারিনার ক্লান্ত হয়ে যখন একপাশে বসেছিল তখন সে দেখতে পায় কি, যে কিছু ওয়াটার স্নেক সাঁতার কাটছে তার শিপের চারপাশে। তো এটা দেখে তার মনের মধ্যে কি হয়, মায়া হয়, মনের মধ্যে মায়া হয়, কি বলে, সিম্প্যাথি কাজ করে। এই যে আগলি ক্রিয়েচার, এই আগলি ক্রিয়েচার দেখে তার মধ্যে সিম্প্যাথি কাজ করে, এবং সে সৃষ্টিকর্তার কাছে এই আগলি ক্রিয়েচারদের নিয়ে কি করে, দোয়া করে। সে সৃষ্টিকর্তার কাছে এই আগলি ক্রিয়েচারদের নিয়ে দোয়া করে, মানে মনের অজান্তেই, নিজের জন্য সে দোয়া করতে না পারলেও সে মনের অজান্তেই এই যে আগলি ক্রিয়েচার, সুইমিং স্নেকস গুলা, ওয়াটার স্নেকস, এই ওয়াটার স্নেকদের নিয়ে দোয়া করে। এবং দেখা যায় যে তার এই দোয়া কবুল হয়, এবং তার এই দোয়া কবুল হওয়ার সাথে সাথেই সে অভিশাপ থেকেও, সামান্য কিছু হলেও অভিশাপ থেকে মুক্ত হয়। কারণ আমরা দেখি যে সে যখন অভিশপ্ত, তার গলাতে কি, তার গলাতে এই যে কি বলে, ওই অ্যালবাট্রোস, অ্যালবাট্রোস ঝুলন্ত অবস্থায় ছিল। সে অনেক চেষ্টা করেছে নামানোর, কিন্তু সে পারেনি। কিন্তু যখন সে এই ওয়াটার স্নেকদের জন্য দোয়া করে সৃষ্টিকর্তার কাছে, তখন কি, মনের অজান্তেই দোয়া করে, তারপরে তার গলা থেকে এই যে কি বলে, তার এই যে রিডেমশনের কারণে অ্যালবাট্রোস খসে পড়ে। হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই দেয়ার কালার্স অ্যান্ড ব্লেজ দেম আনএভার। অর্থাৎ এই যে সাপগুলো ঘোরাফেরা করছিল, এদের কালার দেখে তার মনের মধ্যে খুব একটা ফ্যাসিনেশন কাজ করে। ওয়ালাইকুম আসসালাম জুই। এবং সে কি করে, তাদের জন্য মনের অজান্তেই দোয়া করে। ইমিডিয়েটলি হি ইজ এবল টু প্রে অ্যান্ড দ্য ডেড অ্যালবাট্রোস falls into the sea from the neck signifying his partial redemption। অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে যে তাদের নিয়ে দোয়া করে, সৃষ্টিকর্তাও কি তখন তার দোয়া কবুল করে, এবং তারপরে দেখা যায় যে সে অভিশাপ মুক্ত হয়ে গেছে। অভিশাপ মুক্ত মানে পার্শিয়াল, পুরোপুরি না, পার্শিয়াল, সে কি অভিশাপ মুক্ত হয়ে গেছে। তখন তার গলা থেকে যে পড়ে যায়, তারপরেই সে কি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এটা সিগনিফাই করে যে তার পার্শিয়াল রিডেমশন, মানে আংশিক প্রায়শ্চিত্ত, ঠিক আছে। তারপরে আমরা দেখি দেন দ্য ম্যারিনার ইজ এবল টু স্লিপ। এই যে যাতনা, তার যাতনা যখন শেষ হয়ে যায়, এই যে ক্লান্ত, পানি খাইতে পারে না, এতদিন ধরে খাবার দাবার নাই, কঠিন একটা মুহূর্ত পার করছে, সে কি করে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এবং যখন সে ঘুম থেকে ওঠে, হোয়েন হি গেটস আপ ইট ওয়াজ রেইনিং, হোয়েন হি গেটস আপ ইট ওয়াজ রেইনিং। যখন সে ঘুম থেকে ওঠে তখন কি দেখে, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে। ব্রিংস হিম কমফোর্ট অ্যান্ড ফ্রেশনেস। এবং এই বৃষ্টি যেহেতু প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম ছিল, এই গরমের মধ্যে বৃষ্টি তাকে কি প্রদান করে, কমফোর্ট প্রদান করে, ফ্রেশনেস প্রদান করে, ঠিক আছে। দ্য শিপ বিগিনস টু মুভ উইথ দ্য রেয়ারিং সাউন্ড অব দ্য উইন্ড, হি রিচেস ব্যাক টু হিজ কান্ট্রি। এবং সবকিছুই যখন ঠিকঠাক আছে, তারপরে কি দেখা যায়, তারপরে দেখা যায় যে এই যে তার শিপটা আনমুভিং ছিল, এটা কি, এটা আবার মুভ করতে শুরু করে, ক্ষিপ্র গতিতে মুভ করতে শুরু করে, এবং অবশেষে সে তার কি, সে তার নিজ দেশে পৌঁছাতে সক্ষম হয়। এখানে কিন্তু তার রিডেমশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। এই পয়েন্টটাই কিন্তু তার রিডেমশনের কথা বলা হয়েছে। আর এই যে উপরের পয়েন্টটা, এখানে কিন্তু তার সাফারিং পানিশমেন্ট, এই পয়েন্টেও তার সাফারিং পানিশমেন্ট, এবং শেষ অংশে কি রিডেমশনের কথা বলা হয়েছে। তারপরে কি আছে, দ্য সেইলরস কিলিং দ্য অ্যালবাট্রোস ইজ আ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। অর্থাৎ সে খুন করেছে বা হত্যা করেছে বা কিলিং যেটাই বলি,
করেছে তো একটা অ্যালবাট্রস পাখিকে, কিন্তু এই অ্যালবাট্রস পাখি কি ছিল? হিউম্যানিটির প্রতীক। এটা হিউম্যানিটিকে সিম্বলাইজ করে, ঠিক আছে। সো তার এই যে কিলিং, এই কিলিংটা কি মানবতার বিরুদ্ধে একটি অপরাধ, ঠিক আছে। মানবতার বিরুদ্ধে একটি অপরাধ, কারণ এই যে অ্যালবাট্রস, এই অ্যালবাট্রস কিন্তু কিসের প্রতীক? অ্যালবাট্রস হচ্ছে একটি পিওর ক্রিশ্চিয়ান সোল এর প্রতীক। ইট ইজ আ সিন এগেনস্ট গড ক্রিয়েশন, এবং এটা হচ্ছে গডের যে ক্রিয়েশন, সেই ক্রিয়েশনের বিরুদ্ধেও একটি সংগঠিত পাপ। হি হ্যাজ ভায়োলেটেড দ্য স্যাক্রেড রিলেশনশিপ বিটুইন হোস্ট অ্যান্ড গেস্ট। এবং তার এই যে কুকর্ম, হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মাধ্যমে কি হয়েছে? হোস্ট এবং গেস্টের মধ্যে যে পবিত্র রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কিন্তু নষ্ট হয়েছে। Coleridge hints that the bird is not merely a bird alone, it is representation of God. এবং কোলেরিজ বারবার এই মেসেজটাই আমাদের দিতে চেয়েছেন, যে এই যে অ্যালবাট্রোস বার্ডের কথা বলা হয়েছে, এই অ্যালবাট্রোস বার্ড কিন্তু কি, অ্যালবাট্রোস বার্ড কিন্তু শুধুমাত্র একটি পাখিই নয়। এখানে তো আমরা শুধু পাখি হিসেবে দেখছি, কিন্তু এই অ্যালবাট্রোস কিন্তু শুধুমাত্র একটা পাখি নয়। সে কি? সে হচ্ছে গডের প্রতিনিধি, সৃষ্টিকর্তার প্রতিনিধি, ঠিক আছে, যে প্রতিনিধিত্ব করে। ইট হ্যাজ বিকাম আ পিওরিফাইড সোল। এখানে পিওরিফাইড সোল বলতে বোঝানো হচ্ছে যে ক্রিশ্চিয়ান সোল, একটা purified Christian soul. The old sailor himself addressed the bird as if it had been a Christian soul. এই যে ক্রিশ্চিয়ান সোলের যে কথা বললাম, হিউম্যানিটির কথা বলা হয়েছে, তার মানে কি এটা একটা পিওর ক্রিশ্চিয়ান সোল। উই হেইলড ইন গডস নেম। Through this fairy tale, the poet gives us a moral teaching, and the teaching is that if a man commits any injustice to any creature of God, he is sure to be punished. তাহলে এই যে একটা ফেইরি টেল, সুন্দর একটা কি কবিতা, ঘটনামূলক কবিতা, ঠিক আছে। মানে অনেক কবিতার মধ্যেই তো কোনো ঘটনা থাকে না, কিন্তু এটা কি, এর মধ্যে একটা সুন্দর একটা ঘটনা আছে না, শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী। তো এই যে এই কবিতাটা ফেইরি টেল, ঠিক আছে ভাই, আছে কেউ? সুন্দর এই ঘটনাটার মাধ্যমে, এই যে ঘটনামূলক কবিতা, তাৎপর্যপূর্ণ কবিতা, এর মধ্যে আমাদের কিন্তু কোলেরিজ চেষ্টা করেছেন একটা মোরাল টিচিং দেয়ার। কারণ মোরালিটি প্লে আর এই যে এই কবিতাটা কিন্তু অনেকটা একই রকম, কারণ ক্রিশ্চিয়ানিটি নিয়ে, ঠিক আছে, ক্রিশ্চিয়ানিটি নিয়ে লেখা। তো এখানে মোরাল টিচিং কি, মোরাল টিচিং অবশ্যই থাকবে। তো সে মোরাল টিচিংটা কি ছিল? মোরাল টিচিং হচ্ছে যে এই যে সৃষ্টিকর্তা, সে কিন্তু তার সৃষ্টির মাঝেই কিন্তু বিদ্যমান। তার সৃষ্টি নেই তো সেও নেই, তার সৃষ্টির মধ্যেই কি সে বিদ্যমান। সে কারণেই তো বলা হয়েছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর যে মানুষ তার সৃষ্টির সাথে, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে কুৎসিত, হোক সে সুন্দর, সৃষ্টির সাথে কোনো রকম কোনো প্রকার অন্যায়ে লিপ্ত হবে, তার আর রেহাই নাই, ঠিক আছে, তার আর রেহাই নাই। হি ইজ শিওর টু বি পানিশ, তাকে অবশ্যই কি পানিশমেন্ট ভোগ করতে হবে। হি শুড নট লুক ডাউন আপন, হি শুড নট লুক ডাউন আপন এনি ক্রিয়েশন অফ গড, দো ইট মে স্মল অর আগলি। অর্থাৎ সৃষ্টিকর্তার কোনো ক্রিয়েশনকেই কি করা যাবে না, ঘৃণা করা যাবে না। এমনকি কোনোভাবে ক্রিটিসাইজ করাও কি যাবে না, যতই সেটা সুন্দর হোক বা খারাপ হোক, আমার মতো চিকন হোক বা হাতির মতো মোটা হোক, ঠিক আছে, এভাবে কিন্তু কি স্যাটায়ার করা যাবে না, হ্যাঁ। এখন মেয়েরা বেশি করে, মেয়েরা এই কাজ বেশি করে, ঠিক আছে।
মেয়েরা এই কাজ বেশি করে, দেখা যাচ্ছে নিজে কালো, আরেকজন খুব ফর্সা, তো ওই কালো আর এক কালোরে বলতেছে, দেখছিস কি ফর্সা, মেকআপ মেখে, পাউডার টাউডার মেখে কি অবস্থা, তাতে আমরাই ভালো, তাতে কি আমরাই ভালো, কালো হইলেও এসব ইউজ করি নে। তারপরে কি বলা হয়েছে, হি শুড লাভ, হি শুড লাভ এভরি ক্রিয়েশন অফ গড, হি শুড রিমেম্বার দ্যাট sympathy and love, sympathy and love is the best prayer, sympathy and love is the best prayer, his best way to redeem। তাইলে কি বলা হচ্ছে, হি শুড রিমেম্বার দ্যাট, ভাই তো আমার জানি আনতে আনতে ফকির হয়ে গেল। তাইলে হি শুড, মানে হি বলতে এখানে যে কোনো পার্সন, ঠিক আছে, প্রত্যেকটা পার্সনকেই বলা হচ্ছে যে প্রত্যেককেই স্মরণ রাখতে হবে। কি স্মরণ রাখতে হবে, এই যে সিম্প্যাথি এবং লাভ, কোনো স্রষ্টা সৃষ্টির প্রতি যদি সহানুভূতি থাকে, তার প্রতি যদি ভালোবাসা থাকে, ঠিক আছে, এটাই কিন্তু কি বেস্ট দোয়া, এটা বেস্ট ফর্ম অফ প্রেয়ার, ঠিক আছে, এটাই কি সর্বোৎকৃষ্ট দোয়া। এই যে আমরা বলি না, সচরাচর বলি, আমিই তো কত বলি যে আমার জন্য কি সবাই দোয়া কইরেন, ঠিক আছে, আমার জন্য দোয়া কইরেন। এই যে আপনারা কি করেন, আমার প্রতি সহানুভূতি দেখান, দোয়া দেখান, ঠিক আছে, এটা আপনাদের জন্য কি, আপনাদের জন্য একটা, এই যে কি বলতেছে দেখেন, হিজ বেস্ট ওয়ে টু রিডিম, তার মানে মানুষের মাঝে তো কি ছোট বড় কম বেশি পাপ তো সংঘটিত হয়েই যায়। তো এই যে আহ, স্রষ্টার অন্যান্য সৃষ্টির প্রতি যদি কি করেন, একটু সহানুভূতিশীল হন, ঠিক আছে, একটু ভালোবাসা দেখান, তাইলে কি হবে, মন থেকে, মেকি না কিন্তু, মেকি হইলে হবে না, মন থেকে যদি সহানুভূতি প্রদর্শন করেন, হ্যাঁ ভালোবাসা দেখান, তার কষ্টটা নিজে ফিল করেন, তাহলে এর মাধ্যমে কি, এর মাধ্যমে কিন্তু আপনাদের মাধ্যমে যে ছোটখাটো পাপ হয়েছে, এই পাপগুলোও কিন্তু আস্তে আস্তে মোচন হয়, ঠিক আছে, রিডেমশন হয়, রিডেমশন। সেজন্য আমার উপর বেশি বেশি কি সহানুভূতি দেখাবেন, বুঝতে পেরেছেন, আমার উপর বেশি বেশি সহানুভূতি দেখাবেন। আমার উপর যদি বেশি বেশি সহানুভূতি দেখান, আপনাদের পাপ কি হবে, মোচন হবে, ঠিক আছে, পাপ মোচন হবে, পাপ। আমি ভালোবাসা দেখাইতে বলিনি, ঠিক আছে, শাকিল ভাই ভালোবাসা দেখাইতে বলিনি, আমি বলছি আমার উপর একটু সহানুভূতি দেখাইতে, ঠিক আছে, আমার বউ বাচ্চা আছে, আমার উপর আর ভালোবাসা দেখানো লাগবে না, একটু সহানুভূতি দেখাইলেই হবে। কি সহানুভূতি, সহানুভূতি যে স্যার এই যে 2 মিনিট 10 মিনিট 20 মিনিট লেট করে যে আসলো, যদিও এটা আমার স্বভাব না, আমি ভুলে গেছিলাম, এটা আমি ভুলে গেছিলাম, ঠিক আছে, ভুলে গেছিলাম বলতে ভুলেও যায়নি, আমি 2টার বদলে আমি 3টা দেখছি, আমি ভাবছি 3টা থেকে ক্লাস, ঠিক আছে, না হলে একটাই আমার ক্লাস শেষ হয়েছে, আমার কিন্তু গ্যাপ ছিল, ওই সময় আমি নামাজ খাওয়া কমপ্লিট করতে পারতাম, কিন্তু আপনাদের জন্য আবার ম্যাটেরিয়ালস তৈরি করছিলাম, এই ম্যাটেরিয়ালস তৈরি করতে করতে আমি ভুলে গেছি যে ক্লাস ছিল। পরবর্তীতে কি আছে, কিডস সেন্সুয়াসনেস, খুবই বাজে একটা প্রশ্ন, ঠিক আছে, মানে টোটালি ফিলোসফিক্যাল জিনিস, এ আমার পড়াইতে ভালো লাগে না, বাজে একটা জিনিস। রোমান্টিক রাইটাররা কি করছেন, সহজ ভাষায় লিখে গেছেন, ঠিক আছে, কিন্তু তারা যা লিখে গেছেন সেই থিমগুলো মোটেও কি, মানে থিম না, সেই অবজেক্ট, যে অবজেক্ট গুলা নিয়ে লিখে গেছেন, সেই অবজেক্ট গুলা কিন্তু, কেন আলমগীর ভাই, আমি ক্লাস ইগারলি করাই না, আমার আহ্বান জানাচ্ছেন ইগারলি ক্লাসটা করান, আমি কি ক্লাস ইগারলি করাই না?
তাইলে অন্য স্যারের কথা বলি, তাইলে অফিসে অন্য স্যাররে রিকমেন্ড করি যে অন্য টিচার দেন এখানে। তাইলে কি বলা হয়েছে, কিডসকে পোয়েট অফ সেন্সুয়াসনেস বলা হচ্ছে, ঠিক আছে। 2012 সালে এসেছে, কিডসকে পোয়েট অফ সেন্সুয়াসনেস বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, কিডস পোয়েট্রি বিগিনস ইন সেন্সুয়াসনেস অ্যান্ড এন্ডস ইন থটস। পরবর্তীতে বলা হচ্ছে রাইট অন সেন্সুয়াস কোয়ালিটিস ইন কিডস ওটস ইউ হ্যাভ রেড। আচ্ছা, কালকে যেমন ওয়াটসঅ্যাপের যে থার্ড স্টেজ বা ডিফারেন্ট স্টেজ, এখানে আমরা দেখছি এটা কিন্তু তার নিজের বেড়ে ওঠার কোনো স্টেজ ছিল না, এটা ছিল কি, এটা ছিল তার চিন্তার, ঠিক আছে, প্রকৃতি নিয়ে তার যে চিন্তা, এই চিন্তাধারার স্টেজ। তেমনি ভাবে এই যে সেন্সুয়াসনেসের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেন্সুয়াসনেস এটা হচ্ছে তার এই যে কবিতায় যে তার কি বলে ফাইভ সেন্স ইউজ করে, ফাইভ সেন্স ইউজের মাধ্যমে, অর্থাৎ আমাদের চোখ নাক কান, ঠিক আছে, এই যে সেন্স গুলো আছে এই সেন্স গুলা ইউজ করে যে বিউটি তিনি অবলোকন করেছেন, অবজার্ভ করেছেন, সেই সেন্সুয়াসনেস এটা তার চিন্তাধারা, ঠিক আছে। এটাও তার চিন্তাধারার সেন্সুয়াসনেস, ওইটা ছিল ওয়াটসঅ্যাপের কি চিন্তাধারার স্টেজ। আর এখানে হচ্ছে কি কিডসের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার সেন্সুয়াসনেস। কিডস ইজ পপুলারলি নোন অ্যাজ পোয়েট অফ বিউটি। আবার অনেক জায়গায় কি লেখা থাকে, পোয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস, পোয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস। তাহলে হিজ পোয়েমস রিফ্লেক্ট হিজ প্যাশনেট লাভ, তার মানে কি, তার পোয়েট্রিতে আমরা কি লিখি, কি দেখি, সেটা হচ্ছে তার পোয়েট্রির মধ্যে কিন্তু যে থিমটা অন্তর্ভুক্ত থাকে সেটা হচ্ছে লাভ, ঠিক আছে, লাভ এবং বিউটি, লাভ এবং বিউটি, এই বিষয়টা অন্তর্ভুক্ত থাকে কিসের উপরে, ফর অল দ্যাট ইজ বিউটিফুল, অর্থাৎ যা কিছু সুন্দর, যা কিছু সুন্দর, এই সুন্দরের প্রতি কবির একটা কি আছে, প্যাশনেট লাভ আছে, মানে তীব্র ভালোবাসা, তীব্র আবেগ অনুভূতি, ঠিক আছে। তো এমন কি কেউ আছেন যে সৌন্দর্যের পূজারী নন? সবাই তো সৌন্দর্যের পূজারী, ঠিক আছে, কবিও তাই। দ্য টার্ম সেন্সুয়াসনেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ কিডস আইডিয়া অফ বিউটি, অর্থাৎ কিডসের এই যে and প্রকৃতি সম্পর্কে তার যে আইডিয়া অফ বিউটি, সৌন্দর্যের ধারণা, প্রকৃতির উপর যে তার সৌন্দর্যের ধারণা, এই ধারণাকে কি আরো সুসংগঠিত করা হচ্ছে তার এই যে টার্ম সেন্সুয়াসনেস। এই সেন্সুয়াসনেস টার্ম কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা দেখছি ইন্ট্রোডাকশন কেটে দিয়েছি কেন, ইন্ট্রোডাকশন কেটে দিয়েছি বলতে আমি প্রতিটা প্রশ্নেই তো এইভাবেই ইন্ট্রোডাকশন কেটে দিয়েছি, এই কারণে যে আপনারা পরীক্ষায় লিখবেন না ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশন এই আলোচনা লিখবেন, বাট কথাটুকু লিখবেন না, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন এই কথাটুকু উল্লেখ করবেন না। তাহলে কি দেখছি, যে যে সেন্সুয়াসনেস এই টার্মটা, এই টার্মটা দিয়ে কি বোঝায়, এই টার্মসটা দিয়ে হচ্ছে বোঝাচ্ছে যে কিডস এর পরিবেশের প্রতি তার যে সৌন্দর্যর অবলোকনের যে ধারণা, ঠিক আছে, সেটাকেই কিন্তু বোঝাচ্ছে। হি অ্যাপিলস টু আওয়ার সেন্সেস, ঠিক আছে, তিনি তো তার সেন্স, ফাইভ সেন্স ইউজ করে বিভিন্ন পিকচার ক্রিয়েট করেছেন, কিন্তু সেই সাথে তিনি কি করেছেন, অ্যাপিলস টু আওয়ার সেন্সেস, অর্থাৎ তিনি আমাদের যে সেন্স গুলো আছে, ফাইভ সেন্সেস, এই সেন্স গুলাকে আকর্ষণ করেছেন থ্রু ক্রিয়েটিং কনক্রিট ইমেজ অ্যান্ড ওয়ার্ড পিকচার। এতটুকু যদি সহজ কথায় বলি, যে এই যে ক্রিয়েটিং কনক্রিট ইমেজ অ্যান্ড ওয়ার্ড পিকচার, সহজ কথায় যদি বলি ইমাজারি আর সিম্বলিজম,
ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। তাহলে তিনি ইমেজারি এবং বিভিন্ন সিম্বলিজম ইউজ করে কি করেছেন, আমাদের সেন্সকে আকর্ষিত করেছেন। ঠিক আছে, আমাদের ফাইভ সেন্সকে আকর্ষিত করেছেন। অল অফ পোয়েম অল অফ হিজ পোয়েমস স্ট্রাইক দ্য নোট অফ সেন্সুয়াসনেস টু দ্য রিডার্স। অর্থাৎ তার সমগ্র কবিতা কম বেশি ঠিক ওয়াটসওয়ার্থের মতো। ওয়াটসওয়ার্থের সমগ্র কবিতায় কম বেশি কি নিয়ে কথা আছে, নেচার নিয়ে কথা আছে। এখানে কি বলে, কিটসের সেরকম কম বেশি সকল কবিতাই কি রিডারদের, এই যে রিডারদের কাছে তুলে ধরে, কি তুলে ধরে, তার এই যে সেন্সুয়াসনেস, তার এই যে কবিতায় প্রকৃতির প্রতি, প্রকৃতির সৌন্দর্যের প্রতি যে সংবেদনশীলতা, এই সংবেদনশীলতা কিন্তু দেখা যায় কম বেশি তার সব কবিতায়। দা সাইটস, এই সাইটস কিসের সাথে সম্পর্কিত, সাইটস কি, সাইটস হচ্ছে দর্শনীয় বস্তু যা দেখা যায়, তাহলে এটা আমাদের চোখের সাথে সম্পর্কিত, অবশ্যই একটা সেন্সের সাথে। তারপরে কি আছে, সাউন্ডস, সাউন্ডস কি আমরা কান দিয়ে শুনি, ফাইভ সেন্সের সাথে সম্পর্কিত। পারফিউম, ঠিক আছে, পারফিউম আমরা ফ্রেগ্রেন্স বলি, যে ফ্রেগ্রেন্স, ঠিক আছে, সুগন্ধ, তো এটা আমরা কি আমাদের স্মেলিং সেন্সকে ইউজ করি। তারপরে কি আছে, ডেলিকেসিস হিন্টেড ইন হিজ পোয়েম থ্রিল আস, অর্থাৎ এই যে সেন্সুয়াস যে বিষয়গুলো, সেন্সুয়াস যে অবজেক্ট গুলো, এই অবজেক্ট গুলোই কিন্তু আমাদের কি করে, তার কবিতার প্রতি আকৃষ্ট করে। থ্রিলস আস, আমাদের মধ্যে কি থ্রিলিং একটা ভাব নিয়ে আসে, ঠিক আছে। অ্যান্ড লিড টু ক্রিয়েট, সরি, অ্যান্ড লিড টু ক্রিয়েটিভ কমোশন। কমোশনটা কি, কমোশনটা কি, কমোশন হচ্ছে আলোড়ন, আমাদের ভিতরে কি একটি উদ্ভাবনী আলোড়ন তৈরি করে। উদ্ভাবনী আলোড়ন বুঝাচ্ছি কেন, উদ্ভাবনী আলোড়ন এটা যেমন কবিদের যে দৃষ্টিকোণ, কবিরা যে কিসের মধ্যে কি দেখেন, সেই বিষয়টা কিন্তু, ওয়ান সেক, তাহলে কি বলছে, ক্রিয়েটিভ কমোশন। তো রাইটাররা, কবিরা যে দৃষ্টিকোণ থেকে দেখেন, আমাদের কিন্তু অত পরিমাণ কি ইন্টেলেকচুয়ালিটি নেই, আমরা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি না। আমরা দেখি গোবর, ঠিক আছে, আর কবিরা দেখেন কি, গোবরে পদ্ম ফুল। তাইলে এই যে তাদের যে দেখার দৃষ্টি, ওই দৃষ্টিটাই কিন্তু তারা কি আমাদের ভেতরে কি দেখানোর চেষ্টা করছেন, ওই দৃষ্টিতেই আমাদের দেখানোর চেষ্টা করছেন। এতে করে কি হচ্ছে, আমাদের ভেতরেও কি ক্রিয়েটিভ কমোশন বা উদ্ভাবনী কোনো আলোড়নের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাদের দেখার যে দৃষ্টি, ওই দৃষ্টিতে আমরা দেখতে পারছি, হয়তো বিষয়টা বুঝাতে পারছি। যেহেতু সেন্সুয়াস পোয়েট নিয়ে আলোচনা করছি বা সেন্সুয়াসনেস নিয়ে আলোচনা করছি, সেহেতু সেন্সুয়াসনেসটা কি একটু জেনে রাখা দরকার। ঠিক আছে, সেন্সুয়াসনেসটা কি, খুব সহজ করে যদি বলতে যাই, তাহলে ফাইভ সেন্স ইউজ করে আমরা যে কি, যে অনুভূতি অর্জন করি, ঠিক আছে, ওই অনুভূতিটাই হচ্ছে এক প্রকার সেন্সুয়াসনেস। ঠিক আছে, যে প্লেজারটা আমরা পাই সেটাই হচ্ছে কি সেন্সুয়াসনেস। কি বলছে, সেন্সুয়াসনেস রেফার্স টু দা ইনস্টিংক্ট, অর্থাৎ সেন্সুয়াসনেস বা সংবেদনশীলতা এমন একটি কি সহজাত প্রবৃত্তিকে নির্দেশ করে, যেটা কিসের উপর বেস করে, যেটা এই যে দ্য সেন্সিবল অর্গান অফ হিউম্যান বিং। সেন্সিবল অর্গান কি, সেন্সিবল অর্গান আমার পাঁচটা, তাহলে এই পাঁচটা সেন্সিবল অর্গানের উপর
বেস্ট করে গড়ে ওঠে। ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ফিলিং দ্যাট অ্যাপিলস দ্য সেন্স অফ হেয়ারিং, সিং, টাচিং, স্মেলিং অ্যান্ড টেস্টিং। তাহলে বলা হচ্ছে যে এটা কি দ্য প্রোডাক্ট অফ ফিলিং, দ্য প্রোডাক্ট অফ ফিলিং, তার মানে এই যে সেন্সুয়াসনেস যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু পুরোটাই অনুভূতির একটা বিষয়, পুরোটাই কি অনুভূতির একটা বিষয়। দ্যাট অ্যাপিলস টু আওয়ার সেন্স, ঠিক আছে, যেগুলো কি করে আমাদের সেন্সকে, ফাইভ সেন্সকে প্রভাবিত করে বা আকর্ষিত করে। সেন্সুয়াসনেস অ্যাপিলস টু আওয়ার আইজ। আচ্ছা, আমাদের চোখকে কিভাবে আকর্ষিত করে? সুন্দর সুন্দর কি ভিজুয়াল পিকচার্স এর মাধ্যমে, তাই তো। আমাদের কি কান বা শ্রবণেন্দ্রিয়কে কিভাবে আকর্ষিত করে? বায়োমেট্রিক্যাল টিউনস, অর্থাৎ সুন্দর সুরেলা কি টিউনের মাধ্যমে, সুরের মাধ্যমে, সুরেলা গানের মাধ্যমে, ঠিক আছে। আবার কি বলা হচ্ছে? নোজের কথা বলা হচ্ছে, তাই তো। আমাদের এই যে নাক, নাককে কি করে আকৃষ্ট করে? বাই ক্রিয়েটিং দ্য সেন্স অফ স্মেল অ্যান্ড সো অন, স্মেলিং এর মাধ্যমে, ঠিক আছে। এই যে প্রকৃতিতে এই যে গোলাপের, গোলাপের যে সুন্দর একটা সুগন্ধ আছে, অনেক ফুলেরই সুগন্ধ আছে, কিন্তু গোলাপ ফুল আর বেলি ফুল, এই দুইটা ফুলের যে সুগন্ধ, মানে আমার কাছে স্পেশালি বেলি ফুল মানে একদম সাবলাইম লেভেলের, পুরোটাই কি সাবলাইম লেভেলের। বেলি ফুলের যে সুগন্ধ একদম তো পুরো মাতাল করে তোলে, মাতাল। আপনার কি মাতাল করে বেলি ফুলের সুগন্ধ? আর আমার বেলি ফুল গাছ আছে, আবার অয়ন্তীও লিখেছেন আমার বাসায় অনেক আছে। বেলি ফুল গাছ থেকে লাভ নাই। বেলি ফুল গাছ আমার, ফুল পছন্দ হইলেও ফুল তো আর খাওয়া যায় না, বেলি ফুল তো খাওয়া যায় না। যদি বলতেন স্যার আমার বাসায় এই খাবারের গাছ আছে, তাইলে এক কথা হতো। Ode on a Grecian urn is rich in sensuous imagery. তাহলে আমরা দেখছি কিটসের যতগুলা বিখ্যাত, কিটসের যতগুলা বিখ্যাত কি আছে, ওড আছে, ওড মূলক কবিতা আছে, তার মধ্যে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওড অন এ গ্রেসিয়ান আর্ন। গুরুত্বপূর্ণ ওইটা ওই দেশের সাজ, ওইটা হচ্ছে চেন্নাইয়ের ওইটা সাজ, ওইটা ওদের সাজের প্যাটার্ন। ওরা এক ধরনের বিশেষ এক ধরনের শাড়ি পরে, চেন্নাইয়ের মেয়েরা বিশেষ এক ধরনের শাড়ি পরে, এবং আর হচ্ছে চুলের পিছনে ওই বেলি ফুল বা মোগরা, মোগরা জাতীয় যে ফুল, ঠিক আছে, ওইটা ওরা ইউজ করে সাদা। এটা ওদের কি ভৌগোলিক ভাবে ওদের প্যাটার্ন, ওদের স্টাইল। তো এই ওড অন গ্রেসিয়ান আর্ন, এটা কিন্তু তার খুবই বিখ্যাত একটি ওড, অন্যান্য ওড থেকে একটু বেশি কি মানে জনপ্রিয়, পপুলার বলা চলে। গুরুত্বপূর্ণ না, পপুলার বলা চলে। তো এই যে ওড অন গ্রেসিয়ান আর্ন, এটা কি রিচ, বড়লোক? না, বড়লোক না, সমৃদ্ধ কিসে? এই যে সেন্সুয়াস ইমাজারিতে, সেন্সুয়াস ইমাজারি দ্বারা পরিপূর্ণ। অ্যাজ কিডস ডিসক্রাইব দ্য সেন্স depicted on the urn with meticulous details. Meticulous details. আর্নটা কি? আর্ন, ইউআরএন, আর্ন হচ্ছে ভস্মাধার। আচ্ছা, এত কঠিন বিষয় না যাই, আর্ন হচ্ছে সহজ করে বলি, ওই যে সমাধিস্থল। খুব সহজ করে বললে সমাধিস্থল। আর্ন হচ্ছে সব দেহ, না আর্ন সব দেহ না,
আর্ন হচ্ছে শবদেহ রাখার স্থান, ঠিক আছে, সমাধি স্থল, খুব সহজ করে যদি বলা যায় সমাধি স্থল। তাহলে এই যে গ্রেসিয়ান আর্ন, এটা কিন্তু সেন্সুয়াল ইমাজারি দ্বারা কি পরিপূর্ণ। এবং এই কবিতায় কিটস কি করেছেন, এই কবিতায় যে সেন্সুয়াস সিন গুলা আছে বা যে ইমাজারি গুলা আছে, এই যে আর্নকে কেন্দ্র করে, আর্নকে কেন্দ্র করে চিত্রায়িত, ঠিক আছে, এই যে গ্রেসিয়ান আর্ন বলা আছে, এই আর্নকে কেন্দ্র করে চিত্রায়িত এই কবিতায় কি বেশ কিছু সেন্সুয়াস ইমাজারি আছে উইথ মেটিকিউলাস ডিটেইলস, অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম কি, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় দ্বারা। However, the poem is delves into the philosophical implication of art and beauty. শিল্পকর্ম এবং তার সৌন্দর্য, শিল্পকর্ম এবং সৌন্দর্য, তাই তো, এই শিল্পকর্ম এবং সৌন্দর্যের কি আছে, যে ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন কি, ইঙ্গিত, ইঙ্গিত, তার মানে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে তার কথাবার্তায় তা আর্ট এবং বিউটি নিয়ে। তো এই যে সৃষ্টিকর্মের যে আর্ট এবং সৌন্দর্য, এই সৌন্দর্যের যে আহ, দার্শনিক একটা দিক আছে, ঠিক আছে, এই দার্শনিক দিকের খোঁজ করেছেন কে, আমাদের পোয়েট তার কবিতার মাধ্যমে। তারপরে বলছে কিডস কন্টেম্পলেটস দ্য রিলেশনশিপ বিটুইন ট্রুথ অ্যান্ড বিউটি। কন্টেম্পলেটস কি, অবজার্ভ করা, কোনো কিছু অবজার্ভ করা, ঠিক আছে। তাহলে কিডস কন্টেম্পলেটস দ্য রিলেশনশিপ বিটুইন ট্রুথ অ্যান্ড বিউটি, সে ট্রুথ এবং বিউটির মধ্যে যে রিলেশনশিপ, এই যে রবীন্দ্রনাথের গান নাকি এইটা, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, তাই তো, সত্য সুন্দর, কিসের এক্সপ্রেশন ভাই আলমগীর ভাই, কিসের এক্সপ্রেশন, তাইলে কি বলে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, রবীন্দ্রনাথ তো লিখেছেন, তাই তো, সত্য সুন্দর বলা হচ্ছে না, সত্য সুন্দর। তাহলে এই যে কি বলে ট্রুথ এবং বিউটির মধ্যে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপকে কি অবজার্ভ করেছেন Keats. He suggests that art can offer eternal and unchanging beauty. যা কিছু পার্মানেন্ট তাই, তা কিছুই কি আনচেঞ্জিং, যে জিনিসগুলো চিরস্থায়ী, যে জিনিসগুলো চিরস্থায়ী অমর, সেই জিনিসগুলো কি একেবারে আনচেঞ্জিং। তাহলে সে আমাদের সাজেস্ট করেছে যে আর্ট, শিল্পকর্ম কি করে, আমাদেরকে প্রদান করে, কি প্রদান করে, চিরস্থায়ী এবং অপরিবর্তনীয় সৌন্দর্য। সে কারণে তিনি বলছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল ইয়েট নো অন আর্থ অ্যান্ড অল ইয়েট নিড টু নো। আলমগীর ভাই কিসের এক্সপ্রেশন একটু বলেন, খুব শুনতে ইচ্ছা লাগছে, কিসের এক্সপ্রেশন। হাই হাই, একটু আগে আপনার কথা শুনে মনে হইলো ক্লাস বোরিং হচ্ছে, এখন আবার বলছেন সুন্দর হচ্ছে। যাক, ভালো হইলেই ভালো, ভালো হইলেই ভালো। এই প্যারাটা, এই প্যারাগ্রাফটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর একটা পিকচার অজান্তেই কি মনের মধ্যে ভেসে আসে। এখন ভেসে আসে এর ম্যাটেরিয়ালস এর কারণে না, ঠিক আছে, এখানে সুন্দর একটা ইমাজেরি আছে, এখানে সুন্দর একটা ইমাজেরি আছে, হিডেন একটা কি আছে, মিনিং আছে। তবে সবাই মনে মনে ভাবছে স্যারের যে কিস করার কথা আছে, স্যারের ভালো লাগছে, কি অবস্থা, এটা ভাইবেন না, ঠিক আছে, এসব ভাইবেন না।
ওড অন আ গ্রেসিয়ান আর্ন, ওড অন আ গ্রেসিয়ান আর্ন, এই কবিতায় আমরা আরেকটা জিনিস দেখি, দিস পোয়েম কন্টেন্স আ সিরিজ অফ সেন্সুয়াল পিকচার, অর্থাৎ এই কবিতায় কি কিডসের সকল কবিতার মধ্যেই কম বেশি সেন্সুয়াল পিকচার আছে, ঠিক আছে, সেন্সুয়াল পিকচার আছে, কিন্তু এই কবিতাতেও কি অনেক বেশি সেন্সুয়াল পিকচার বা আমরা দেখতে পাই, ঠিক আছে, যেগুলো আমাদের সেন্স সম্পর্কিত। এখানে বলা হচ্ছে দ্য ফেয়ার ইউথ ইজ ট্রাইং টু কিস হিজ বিলাভড, অ্যান্ড আবার দেখছি দ্য হ্যাপি ব্রাঞ্চেস অফ দ্য ট্রি এনজয়িং এভারলাস্টিং স্প্রিং, এনজয়িং এভারলাস্টিং স্প্রিং, এভারলাস্টিং স্প্রিং, বলা হচ্ছে একটা সুন্দর একটা কি চিত্র, মনে করেন আমি ডিরেক্টর, আপনারা হিরো হিরোইন, ঠিক আছে, আপনাদের সিন বুঝাই দিচ্ছি এখন, অভিনয় করতে হবে, সিন বুঝিয়ে দিচ্ছি, আমি কিন্তু ডিরেক্টর এখন, ঠিক আছে। তো সিনটা হচ্ছে যে মনে করেন পুরুষ হোক আর মহিলা হোক, মনে করেন আপনি একজন পুরুষ, ঠিক আছে, মনে করেন আপনি একজন পুরুষ বা এই যে ফেয়ার ইউথ, একদম তাগড়া, একদম কি জোয়ান, এই ফেয়ার ইউথ সে তার লাভারকে কি করছে, কিস করার জন্য ট্রাই করছে, বাট এখানে বলা নেই কিন্তু কি কোনোভাবেই সে কি কিস করতে পারছে না, এবং এই যে এই বিষয়টা কিন্তু কি ইটার সরি পার্মানেন্টলি এই বিষয়টা চলছেই, কারণ এই যে আমি বারবার একটা ডায়লগস দিই, তাই তো, যে শ্রুতগান মধুর আর অশ্রুতগান সুমধুর, হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। আমার নিয়ে ভাবলে তো হবে না, আলমগীর ভাই, আপনি ভাবেন, আপনি ভাবেন, আপনার নিজের নিয়ে ভাবেন, নিজের কাছে যত ফিলিংস আসে আমার নিয়ে ভাবলে কত ফিলিংস আসবে, আসবে না। তাইলে এই যে বলি হার্ড মেলোডিজ আর সুইট আর অ্যান্ড দোজ আনহার্ড আর সুইটার, শ্রুতগান মধুর, শ্রুতগান মধুর, এখানে বোঝানো হচ্ছে যে জিনিস আপনি পেয়েছেন সেই জিনিসের প্রতি ইন্টারেস্ট আপনার খুবই কম, মানে এটা আমাদের স্বভাব কিন্তু, হ্যাঁ, আর যে জিনিস আমরা পাইনি সেই জিনিসের পাওয়ার প্রতি আমাদের কি আগ্রহ সব সময় বেশি থাকে, এবং এটা কিন্তু ইটারনালি পার্মানেন্টলি চলতেই থাকবে, দুনিয়া যতদিন থাকবে এই বিষয়টা কিন্তু পার্মানেন্টলি চলতেই থাকবে, ঠিক আছে। তো এই যে মনে করেন এইখানে, এখানে কি আছে, এই যে দেখেন আপনাদের জন্য ফেয়ার ইউথ আছে, এই যে ফেয়ার ইউথ দেখতে পাচ্ছেন, হ্যাঁ মনে হয় দেখতে পাচ্ছেন, এই যে ফেয়ার ইউথ, একজন ইউথকে দেখানো হচ্ছে, ঠিক আছে, আপনাদের জন্য এই যে ফেয়ার ইউথ, এই ফেয়ার ইউথ তার যে লাভারকে কিস করার চেষ্টা করছে, তো সে কিন্তু এই যে ট্রাই করছে বাট পারছে না, ট্রাই করছে বাট পারছে না, এবং এটা চলছেই, ঠিক আছে, চলছেই, এবং এই যে দ্য হ্যাপি ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, এবং প্রকৃতি গাছপালা যে শাখা প্রশাখা, ঠিক আছে, এই জিনিসগুলো দেখে খুবই কি এনজয় করছে, এই জিনিসটা খুবই এনজয় করছে, এটা অনন্তকাল অনন্তকাল কিন্তু চলছে, এই যে কিস করার চেষ্টা করছে এবং পারছে না, ঠিক আছে, অনন্তকাল এটা চলছে, এবং এই জিনিস দেখে প্রকৃতি খুবই কি মজা পাচ্ছে, ঠিক আছে, প্লেজার ফিল করছে, এবং এই জিনিসকে ইটার্নাল স্প্রিং এর সাথে কি তুলনা করা হয়েছে, এই যে এভারলাস্টিং, এভারলাস্টিং স্প্রিং, ঠিক আছে, এভারলাস্টিং স্প্রিং এর সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, বলা হচ্ছে মোর হ্যাপি লাভ, মোর হ্যাপি হ্যাপি লাভ ফর এভার ওয়ার্ম, এই যে ফর এভার, ফর এভার ওয়ার্ম অ্যান্ড ফর এভার স্টিল টু বি এনজয়েড, ফর এভার পেইন্টিং, ফর এভার পেইন্টিং অ্যান্ড ফর এভার ইয়াং, সবকিছুতেই ফর এভার বলা হয়েছে, যে ফর এভার ইয়াং, তার মানে কখনো বৃদ্ধ হবে না, স্প্রিং ভাব সবসময় থাকবে, ফর এভার পেইন্টিং, পেইন্টিং এ কি, পেইন্টিং এ আপনারা একটা চিত্র, ধরেন আপনার বয়স 3 বছর, 3 বছরের সময় একটা কি পেইন্টিং কিনে আনছেন ঘরে, একটা ইয়াং লেডির, ঠিক আছে, এক ইয়াং লেডির পিকচার কিনে আনছেন ঘরে, টানানো রয়েছে, তাইলে ওই যে ইয়াং লেডি, ও তো আজ থেকে কি আরো 50 বছর পরে যে ইয়াং থাকবে, কিন্তু আজ থেকে 50 বছর পরে যে আপনার বয়স 53 হয়ে যাবে, আপনি কি আর ইয়াং থাকবেন? ওই ছবি তো কি ওইভাবেই থাকবে, ঠিক আছে, ওই ছবিতে কি চিরকালই
অন্তঃযৌবন থাকবে। তারপরে আমরা দেখি ওড টু আ নাইটিঙ্গেল। ওড টু আ নাইটিঙ্গেল, এটাও একটা কি বিখ্যাত কবিতার মধ্যে একটি, কিটসের বিখ্যাত কবিতার মধ্যে এটাও একটি। সেই ওড টু আ নাইটিঙ্গেল কবিতায় কি বলা হচ্ছে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল পোয়েমস অফ সেন্সুয়াসনেস। তার মানে এই কবিতাও কি সেন্সুয়াসনেসের দিক থেকে গুরুত্বপূর্ণ, সংবেদনশীলতার দিক থেকে গুরুত্বপূর্ণ। ইট ইজ আ পোয়েম দ্যাট কন্টেন্স দ্য প্যাশন ফর ইটার্নাল বিউটি। এই কবিতার মেইন বিষয়বস্তু হচ্ছে প্যাশন ফর ইটার্নাল বিউটি, অর্থাৎ চিরস্থায়ী, ঠিক আছে, ফর এভার যে বিউটি, এই বিউটির প্রতি যে তীব্র ভাবানুবেগ, তীব্র আবেগ অনুভূতি, সেটার প্রতি কি এই কবিতার মেইন থিম রচিত। দ্য পোয়েম বিগিনস উইথ আ ড্রয়িং অফ দ্য ইফেক্ট অফ নাইটিঙ্গেল সং অন হিউম্যান বডি অ্যান্ড সরি সং অন হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড। তাহলে এই কবিতায় দেখানো হচ্ছে যে এই কবিতা একটা সিনারিও দিয়ে শুরু হচ্ছে, সেই সিনারিওটা হচ্ছে এই যে নাইটিঙ্গেল সং। এই নাইটিঙ্গেল সং এর কি একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব আছে কিসের উপরে, হিউম্যান বডি অ্যান্ড মাইন্ডের উপরে। হিউম্যান বডি অ্যান্ড মাইন্ডের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা কি প্রভাব আছে। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েট ক্যাপচার্স দ্য সেন্সেশন অফ ড্রিঙ্কিং ওয়াইন। সেকেন্ড স্ট্যান্জায় কি দেখানো হয়েছে, ভিজুয়াল একটা ইমেজ দেখানো হয়েছে যে ড্রিঙ্কিং ওয়াইনের। দ্য পোয়েট ক্যাপচার দ্য সেন্সেশন অফ ড্রিঙ্কিং ওয়াইন, তার মানে কি ভিজুয়াল ইমেজ, ঠিক আছে, যে ওয়াইন খাওয়ার একটা চিত্র দেখানো হয়েছে। দ্য পোয়েট অলসো পেইন্টস দ্য পিকচার অফ ড্রানকেন হুজ মাউথ ইজ পার্পল স্টেইন বিকজ অফ রেড ওয়াইন হি হ্যাজ ড্রিঙ্ক। অর্থাৎ এই যে এইটা চিত্রায়নের জন্য একটা ড্রানকেন অর্থাৎ মদ্যপ একজন লোককে দেখানো হয়েছে, ঠিক আছে, মদ্যপ একটি মানুষের চিত্র চিত্রায়িত হয়েছে, যার ঠোঁটে কি পার্পল কালারের দাগ লেগে আছে। কেননা কেননা ওয়াইন, রেড ওয়াইন খেয়েছে সে, ঠিক আছে, আর ওয়াইন একটু কি খয়েরি বা একটু পার্পল জাতীয় কালারের হয়, ঠিক আছে। এই যে তার মুখে বা ঠোঁটে যে দাগ লেগে আছে, এটা কি নির্দেশ করে, সে ওয়াইন খেয়েছে, তাই তো। দ্য রেড ওয়াইন হি হ্যাজ ড্রাঙ্ক। এখানেও বলা হয়েছে যে উইথ বিডেড বাবল উইঙ্কিং দ্য ব্রিম অ্যান্ড পার্পল স্টেইনড মাউথ। পার্পল স্টেইনড মাউথ, পার্পল স্টেইনড মানে কি, অর্থাৎ বেগুনি, বেগুনি কালার সদৃশ দাগ। Again, ode on melancholy, we have several sensuous pictures. According to Keats, beauty and joy are the real sources of melancholy. আপাত দৃষ্টিতে এই কথাটা কি পারস্পরিক বিরোধী, বলছে বিউটি অ্যান্ড জয় আর দ্য রিয়েল সোর্সেস অফ মেলানকোলি। তার মানে আনন্দ কি কখনো কি দুঃখের উৎস হতে পারে, আনন্দ কি কখনো দুঃখের উৎস হতে পারে, কিন্তু পোয়েটের কাছে আনন্দ কি দুঃখের উৎস। দ্য রেইন ফলস ফ্রম আ ক্লাউড অ্যাভাব রিভাইভিং দ্য রেইন ফলস ফ্রম ক্লাউড অ্যাভাব, অর্থাৎ মেঘ চিরে, মেঘ চিরে যে বৃষ্টি হচ্ছে সেটা আবার কি রিভাইভিং দা ড্রপিং ফ্লাওয়ার্স বিলো, সেটা কি করছে, এই যে নিচে নিচে যে ফ্লাওয়ার্স গুলো আছে সেই ফ্লাওয়ার্স, এই যে ড্রপিং অর্থাৎ বৃষ্টির কণা, এই বৃষ্টির কণা কি করছে ফুলের পাপড়িতে পরে সেই পাপড়িকে কি রিভাইভ করছে, রিফ্রেশ করছে, ঠিক যেন ওই যে অ্যানশিয়েন্ট ম্যারিনারের মতো ক্লান্ত হয়ে একদম চেগায়ে শুয়েছিল, ঠিক আছে,
এই যে ক্লান্ত হয়ে একদম কি ভ্যাটকাইয়া শুয়েছিল, কোনো এনার্জি ছিল না, তারপর যেই বৃষ্টি হয়েছে তখন কি ফ্রেশনেস এবং কমফোর্ট ফিল করেছে, তাই তো? ঠিক যেন এই যে ফ্লাওয়ার, ঠিক তাই রিভাইভিং হচ্ছে, ঠিক আছে, সতেজ হচ্ছে বৃষ্টির কণার কারণে। কভারিং দা গ্রিন হিল, পাহাড়ে যখন বৃষ্টি পড়ে তখন কি পানির ঢল নেমে আসে না? ঠিক যেন গ্রিন হিলকে কাভার করার কথা বলা হচ্ছে, কাভার দিয়ে ঢেকে ফেলার কথা বলা হচ্ছে। হি স্কেচেস দা মর্নিং রোজ, দা কালার্স প্রডিউসড বাই রেইনবো। এখানে আমরা আবার ভিজুয়াল পিকচার পাচ্ছি, কিসের ভিজুয়াল পিকচার? রেইনবো। লাইং অন দা ওয়েট স্যান্ড অ্যান্ড দা ওয়েলথ অফ গ্লোব পিওনিস। আচ্ছা, ওয়েট স্যান্ড, ভেজা বালি, ভেজা বালি বলতে কি বুঝতেছেন একটু বলেন তো দেখি। বলেন। সিশোর, বাহ, আপনাদের তো চিন্তা কি বলে, চিন্তা চেতনা অনেক বুদ্ধিজীবী লেভেলের, চিন্তা চেতনা অনেক বুদ্ধিজীবী লেভেলের। এখানে দেখুন আবার কি বলা হয়েছে, কালার প্রডিউসড বাই রেইনবো, রেইনবোর কালারের কথা বলা হচ্ছে, এক প্রকার ভিজুয়াল ইমেজ। লাইং অন দা ওয়েট স্যান্ড, এখানে শাব্দিক অর্থ যদি বলি যে ভেজা বালিতে কি শুয়ে আছে, ভেজা বালিতে শুয়ে আছে, মূলত শুয়ে আছে না, মূলত এখানে বোঝাচ্ছে যে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তো ভেজা বালি আমরা কোথায় পাই? ভেজা বালি পাই হচ্ছে সমুদ্র তটে, তাই তো? যারা সমুদ্র তটে ঘুরতে গেছেন তারা খুব ভালোই জানেন যে শুধু পানিতেই কি প্রতিবিম্ব দেখা যায় না, ভেজা বালিতেও কি প্রতিবিম্ব দেখা যায়, কিন্তু সেটা একটু কম। পানিতে যেরকম দেখা যায় সেরকম ভাবে কিন্তু দেখা যায় না, ঠিক আছে। দ্যাট ফস্টার্স দ্য ড্রপ, এই যে এই কথাগুলো এখানে বর্ণনা আছে, ঠিক আছে, অতিরিক্ত আর না পেঁচাই এই বিষয় নিয়ে। দ্য ফস্টার্স দ্যাট ড্রপ হেডেড ফ্লাওয়ার্স অল, এই যে ফ্লাওয়ার্স অল, অ্যান্ড হাইডস দ্য গ্রিন হিলস, এই যে কভারের কথা বলা হয়েছে এখানে, এই যে হাইডস দ্য গ্রিন হিল ইন অ্যান এপ্রিল শোড, দেন গ্লাড দ্য সরো অফ মর্নিং রোজ, এই যে মর্নিং রোজের কথা দেখেন বলা আছে। অ্যান্ড অন দ্য রেইনবো অফ সল্ট স্যান্ড ওয়েভ, সল্ট স্যান্ড ওয়েভ, দেখছেন সমুদ্র তটের কথা বলা আছে কিন্তু। তারপরে কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ও টু দা ওয়েস্ট উইন্ড, ঠিক আছে। এই প্রশ্ন কিন্তু মাল্টি ডাইমেনশনাল, একাধিক ভাবে ঘুরে ফিরে আসতে পারে। এই দেখেন, হোপ অ্যান্ড রিজেনারেশন, হোপ অ্যান্ড রিজেনারেশন, তারপরে কি আছে শেলিস অপটিমিজম, তারপরে পোয়েট অফ হোপ, হোপের কথা যে একবার বলা আছে, এটা 2011 সালে এসেছিল। তারপরে ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, এটা 2009 সালে এসেছিল। ট্রিটমেন্ট অফ নেচার, আমরা কিছুদিন আগে কি পড়েছি, ওয়াটসতে ট্রিটমেন্ট অফ নেচার, এখানে কিন্তু কি ট্রিটমেন্ট অফ নেচারের কথা ওট টু দা ওয়েস্ট উইন্ডের আলোকে, হ্যাঁ। তারপরে বলা আছে পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল, পার্সোনাল ইউনিভার্সাল কি এক্সপ্রেশন, অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ ফিলিং অ্যাট ওয়ান্স পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল, কিভাবে পার্সোনাল কিভাবে ইউনিভার্সাল, সব বিষয়গুলো একটু আলাদা আলাদা মনে হচ্ছে। প্রথম প্যারাটা পড়লেই সব ক্লিয়ার হয়ে যাবে, সব একদম ঝকঝকা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই পাশেও আবার আছে, 2019 সালে এসেছে, ঠিক আছে, কি এসেছে, ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। তারপরে কি আছে, সাইকেল অফ সিজন, সাইকেল অফ সিজন অর্থাৎ ঋতুচক্রের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে। সাইকেল অফ সিজন, ঋতুচক্র, ঠিক ওইভাবেই কি দ্য থিম অফ ডেথ অ্যান্ড রিবার্থ, ঠিক যেন ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, কত ভাবে দেখেন ঘুরাই মডারেট করে প্রশ্নটা হইতে পারে। আর কত দেখাবো, এই যে রিভলিউশনারি পোয়েট, শেলিকে আবার কি বলছে, রিভলিউশনারি পোয়েট, যদি রিভলিউশনারি জিএলও থাকে এটাও দিতে পারেন, ঠিক আছে।
আবার কি বলছে, এক্সট্যাসি অ্যান্ড ডেসপায়ার, এই যে হোপ অ্যান্ড রিজেনারেশন যাই বলি, কত সালে এসছে, 2006, 13। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তাহলে শুরু করি। পার্সি বিশি শেলি, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ইজ আ পাওয়ারফুল পোয়েম পাবলিশড ইন 1820। তাহলে প্রত্যেকটা কবিরই কিন্তু কিছু ল্যান্ডমার্ক কি পিস থাকে, মাস্টার পিস থাকে, হ্যাঁ। যেমন ওয়াটসঅ্যাপের লিরিক্যাল ব্যালাডস, কোলেরিজের রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। এই ক্ষেত্রে আমরা কি দেখছি, আহ, শেলির মাস্টারপিস কিন্তু এই যে কি বলে অজিমেন্ডিয়াস, তারপরে এই যে এখানে ও টু দা ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, এগুলো কিন্তু তার মাস্টারপিস হিসেবে বিবেচিত। দ্য পোয়েম এক্সপ্লোরস থিম অফ নেচার, চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ওয়েস্ট উইন্ড বা উইন্ড যেটাই বলি। তাহলে নেচারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এই যে নেচারের কথা বলা হচ্ছে, এখান থেকে আমরা এই যে প্রশ্ন ট্রিটমেন্ট, নেচার নিয়ে যে শেলির ট্রিটমেন্ট, সেই প্রশ্নটা কিন্তু মানে একটু একটু ক্লিয়ার হচ্ছে। তার মানে এই প্রশ্নের যে আলোচনা আছে, নেচার নিয়েই কিন্তু আলোচনা আছে, ঠিক আছে। কারণ এই প্রশ্নের থিমটা কি, থিম অফ নেচার। আবার চেঞ্জের কথা বলা হচ্ছে, ওই যে সিজনের যে সাইকেলের কথা বলা হয়েছে, ঠিক আছে। সিজনের যে সাইকেল, অর্থাৎ ঋতুচক্র যেমন পরিবর্তিত হয়, ঠিক আছে। এই যে চেঞ্জ, সমাজেও এভাবে চেঞ্জ আসে, প্রকৃতিতেও চেঞ্জ আসে। তারপরে ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ উইন্ড। ট্রান্সফরমেটিভ পাওয়ার কেন? কারণ ওয়েস্ট উইন্ড একই সাথে কি ডিস্ট্রয় করছে, একই সাথে প্রিজার্ভারের কাজ করছে। তার মানে তার ভিতরে কি ট্রান্সফরমেশনের পাওয়ার আছে, ট্রান্সফরমেশনের পাওয়ার আছে, তাই তো। Within the poem, Shelley expresses a profound sense of hope and optimism. হোপ অ্যান্ড অপটিমিজম কেন? শেলির হোপ অ্যান্ড অপটিমিজম কেন এক্সপ্রেস হচ্ছে? দেখেন, হোপ অ্যান্ড অপটিমিজমের কথাও আছে, প্রশ্নে ছিল, এখানেও আছে। তো হোপ অ্যান্ড অপটিমিজম কেন? যেহেতু ওয়েস্ট ওয়াইন্ড কি করছে, ডিস্ট্রয় করছে, ঠিক আছে। ওয়েস্ট ওয়াইন্ড ডিস্ট্রয় করছে, তাহলে এখানে কি কি ডিস্ট্রয় করছে? পুরাতনতা, জরাজীর্ণতা, সমাজের নেগেটিভিটি সবকিছু ডিস্ট্রয় করছে। কিন্তু অবশ্যই কি হোপ অ্যান্ড অপটিমিজম তো থাকবেই, ঠিক না? যে সমাজ থেকে খারাপ কিছু বিদায় হচ্ছে, নতুনের কি জন্ম হচ্ছে। হি ড্রস ইন্সপিরেশন ফ্রম দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস অফ দ্য ওয়েস্ট উইন্ড। দিস অপটিমিজম ইজ এভিডেন্ট ইন সেভারাল কি অ্যাসপেক্ট ইন দ্য পোয়েম। তাহলে প্রশ্নটা এমন ভাবে সাজানো যে একটা থেকেই কিন্তু কি অনেকগুলো উত্তর করা যাবে। এবং কতবার এসছে মানে পাঁচ পাঁচবার তো মনে হয় চলেই আসছে, পাঁচবার তো মনে হয় চলেই আসছে। তার মানে কিন্তু গুরুত্বপূর্ণ, হেলা ফেলা করার মতো প্রশ্ন না। সো আমার মাঝিগণ, হাল ছেড়ে দে, হেলা করিস না। In the first section, the poet depicts the indomitable power of the west wind on the earth. অর্থাৎ প্রথম সেকশন, এই কবিতার প্রথম সেকশনে আমরা কি দেখি, যে ওয়েস্ট উইন্ডের যে কি আছে, একটা অদম্য কি শক্তি আছে, অদম্য শক্তি, যেটাকে দমন করা যায় না পৃথিবীতে। ওয়েস্ট উইন্ডের যে একটা অদম্য শক্তি আছে, সেটাকে আমাদের কাছে চিত্রায়িত করা হয়েছে। ইট ব্লোজ অ্যাওয়ে দ্য ডেড লিভস, ব্লোজ অ্যাওয়ে, ঠিক আছে, ব্লোজ অ্যাওয়ে দ্য ডেড লিভস। এখানে রেড লিভসকে আমরা নেগেটিভ সাইড ধরতে পারি, যে পুরাতনতা, জরাজীর্ণতা, কুসংস্কার, কারাপশন, যত নেগেটিভিটি আছে, যে ওয়েস্ট উইন্ড কি করে। আমরা সাধারণ মিনিং আগে ধরি। ওয়েস্ট উইন্ড ব্লো অ্যাওয়ে, উড়িয়ে নিয়ে যায় ডেড লিভসকে, এবং সুইপ অ্যাওয়ে, সুইপ অ্যাওয়ে দ্য সিডস আন্ডারগ্রাউন্ড হুইচ রিমেইন ইনার্ট ডিউরিং উইন্টার অ্যান্ড শুট আপ ফ্রেশ ভেজিটেশন ইন স্প্রিং। যেমন এই যে পুরাতন কি বলে মরা পাতাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তেমনি কি এই যে বিভিন্ন গাছে, অনেক গাছে বীজ হয়, ফল হয়, এই বীজকে উড়িয়ে নিয়ে কি করছে, বপন করছে, মাটিতে বপন করছে, যেটা কি থাকে, ইনার্ট থাকছে। ইনার্ট, ইনার্ট মানে কি সুপ্ত অবস্থায় আছে। কখন? উইন্টারে। তার মানে উইন্টারকে এখানে আমরা কি ধরতে পারি, অনুর্বরতার প্রতীক ধরতে পারি, কারণ উইন্টারে এটা সুপ্ত থাকছে। ওর যদি উর্বরতাই থাকতো, তাইলে কি গাছপালাই তো গজিয়ে যেত, তাই তো। তাই বলছে শুট আপ ইন ফ্রেশ ভেজিটেশন ইন স্প্রিং। তাহলে স্প্রিং কে আমরা কি দেখছি,
রিজেনারেশনের প্রতীক। কারণ এই যে শুট আপ মানে কি, এই যে মাটি ভেদ করে গাছের মানে গাছপালা জন্মানো, সেটাকে শুট আপ বলা হচ্ছে। শুট আপ আ ফ্রেশ ভেজিটেশন। ফ্রেশ ভেজিটেশন মানে আবার ফ্রেশ ভেজিটেবল না কিন্তু, হ্যাঁ, ভেজিটেশন এখানে হচ্ছে উদ্ভিদ জন্মানো, গাছপালা জন্মানো। এবার যদি আমরা তাত্ত্বিক দিক ধরি, যে ওয়েস্ট উইন্ড কি করছে, সমাজ থেকে নানান নেতিবাচকতা, নেতিবাচকতাকে কি দূর করছে, তার সাথে যে পজিটিভিটি, সেই পজিটিভিটির বীজ বপন করছে, ঠিক আছে। আবার উইন্টারে সুপ্ত থাকার মানে কি, উইন্টারে সুপ্ত থাকার মানে এই যে এখন যে সেন্সটা আসছে, আমরা যে সেন্সটা আনছি, সাপোজ ওয়েস্ট পয়েন্টে এখনকার কথা, এই যে আমরা সেন্সটা আনছি, তো এই সেন্স যে এখন শুরু হয়েছে, এটা কি এখনই বাস্তবায়িত হয়ে যাবে? অবশ্যই এটা বাস্তবায়িত হবে না। এটা কি পরের ফিউচারের, মানে ফিউচার যে জেনারেশন গুলো আছে তাদের সময় বাস্তবায়িত হবে এবং তারা এর ফল ভোগ করবে। কিন্তু শুরু করতে হবে কি আমাদেরই, তাই তো? তার মানে আমরা শুরু করছি, আমাদের সময় এটা কার্যকর হচ্ছে না। আমরা শুরু করছি চেঞ্জেস, পজিটিভ চেঞ্জ আমাদের সময় কার্যকর হচ্ছে না, তার মানে কি এটা ইনার্ট থাকছে, সুপ্ত থাকছে। কিন্তু এই যে ফিউচার জেনারেশনের সময় এটা কি শুট আপ ইন ভেজিটেশন, শুট আপ ইন ফ্রেশ ভেজিটেশন, তাই তো? স্প্রিং দিয়ে বোঝানো হচ্ছে বেটার ফিউচার, বেটার ফিউচার। দিস কানেকশন প্রমোটস আ সেন্স অফ অপটিমিজম, এ সেন্স অফ অপটিমিজম। তাহলে এখানে অপটিমিজমের কি আছে? অবশ্যই অপটিমিজমের আছে। অপটিমিজম তো দেখাইলামই, যে এখানে কি আমরা পজিটিভিটির চর্চা করছি, তাই তো? সমাজ থেকে খারাপ জিনিস বিতাড়িত হচ্ছে, পজিটিভিটির চর্চা হচ্ছে, সব ভালো জিনিসের চর্চা হচ্ছে। পরবর্তী বেটার জেনারেশনটা কি ভালো হবে, কেন অপটিমিজম নেই? অবশ্যই অপটিমিজম আছে। ইট সাজেস্ট দ্যাট অ্যাজ নেচার আন্ডারগোস সাইকেল অফ চেঞ্জেস। তার মানে কি এটা আমাদেরকে দেখাচ্ছে, কবি দেখাচ্ছেন যে একটা সমাজ, সরি, এই যে প্রকৃতিতে যে ঋতুচক্র, ঋতুচক্রকে যেমন বিভিন্ন উত্থান পতন বা চেঞ্জের মাধ্যমে অগ্রসর হচ্ছে, এই যে 6টা ঋতু, একটা শেষে আর একটা আসে, ঠিক আছে, চেঞ্জ হয় না? চেঞ্জ তো অবশ্যই হয়। ঠিক মানুষেরও কি ওইভাবে ঋতুচক্র থেকে কি করা উচিত, শিক্ষা নেওয়া উচিত। সো টু ক্যান হিউম্যানিটি। তার মানে কি এই যে আমরা মানব সম্প্রদায়, আমাদেরও কি এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ প্রকৃতিতে পরিবর্তন হয়, মানুষের জীবনেও কি পরিবর্তন আছে। দুঃখের পরেই কি আসবে, সুখ আসবে, আবার সুখের পরেই কি আসবে, দুঃখ আসবে। যখন দুঃখের শেষ, তার মানে মাস্ট বি সুখ আসবে, আবার যখন সুখের শেষ তখন মাস্ট বি দুঃখ আসবে। এটাই তো দুনিয়ার নিয়ম, জগতের রীতিনীতি। Shelley addresses the spirit of West Wind as both destroyer and a preserver, highlighting the dual nature of changes. Highlighting the dual nature of changes. এখানে কি আর বলা লাগে ডিস্ট্রয়ার আর প্রিজার্ভার? ডিস্ট্রয়ার কি ডিস্ট্রয় করছে সেটাও দেখিয়েছি, কি প্রিজার্ভ করতেছে সেটাও কিন্তু দেখিয়েছি, ঠিক আছে। এই যে প্যারা ফার্স্ট সেকশনের মধ্যেই কিন্তু সব কি ক্লিয়ার, যত প্রশ্নের উত্তর ছিল একদম সব অল ক্লিয়ার মেন, অল ক্লিয়ার মেন। তাহলে পোয়েটস এখানে কি বলছে, ওয়াইল্ড স্পিরিট হুইচ আর মুভিং এভরিহোয়ার, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হেয়ার ও হেয়ার। শেলি এক্সপ্রেসেস হোপ ইভেন অ্যামিড ডিসপায়ার, হোপ ইভেন অ্যামিড ডিসপায়ার। অর্থাৎ শেলি কি এক্সপ্রেস করছে, দুঃখের মধ্যেও কি বা হতাশার মধ্যেও আশা, যেহেতু তাকে পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন বলা হচ্ছে, তার অপটিমিজমের কথা বলা হচ্ছে, তার মানে কি সে হোপ, কি হোপ করছে, ভালো কিছুর আশা করছে। এই যে হতাশার মধ্যেও, হতাশ কেন, হতাশ এজন্যই সমাজেতে এখনো কি কেবল তো শুরু হয়েছে, ওয়েস্ট ওয়াইন্ডের কাজ তো কেবল শুরু হয়েছে, তার মানে সমাজ সংস্কার তো কেবল শুরু হয়েছে, এখনো তো কি সমাজ পুরোপুরি
মুক্ত হয়নি, মুক্ত তো হবে কি আরো অনেক পরে। ঠিক আছে, তো এখন তো হতাশারই সময়, হতাশারই তো সময়, কারণ সমাজে বিভিন্ন রকমের অপসংস্কৃতি বিদ্যমান, ঠিক না? কিন্তু আশাবাদী কেন? যে এটা তো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এই কারণে আশাবাদী। দ্য পোয়েট অ্যাকনলেজেস দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্রাগল ইন দ্য ওয়ার্ল্ড, yet he finds solace in the idea that the west wind can bring the positive চেঞ্জেস। তো এই যে যে আশার যে বিষয়, ঠিক আছে, আশার যে বিষয়, হি ফাইন্ড সোলেস ইন দ্য আইডিয়া দ্যাট, সে আহ, নিজে নিজে একটু সান্ত্বনা খোঁজার চেষ্টা করেছেন, নিজে নিজে একটু সান্ত্বনা খোঁজার চেষ্টা করেছেন। কেন? এইটা তিনি ধারণা করেছেন যে ওয়েস্ট উইন্ড কি করতে পারে, ওয়েস্ট উইন্ড সমাজে একটা পজিটিভ চেঞ্জেস আনতে পারে, ওয়েস্ট উইন্ড কি সমাজে একটা পজিটিভ চেঞ্জেস আনতে পারে, এটাই কি তার ধারণা। The poet, this hope is particularly, this hope is particularly evident in the following lines। অর্থাৎ তার এই যে ফলোইং লাইন্স আছে, এই লাইন্স এর মধ্যে কি আছে, তার এই হোপের বহিঃপ্রকাশ আছে, তার এই আশা। কি কাজ হয় না একটিপি। তাইলে উক্তিটাকে আমরা একটু দেখি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বাহাইন্ড। ঠিক আছে, ক্যান স্প্রিং বি ফার বাহাইন্ড। মিউট হয়ে গেল না, মিউট করে দিছি, ঠিক আছে, মিউট করে দিয়েছিলাম। অপ্রাসঙ্গিক কথা তো আপনাদের আর শোনার দরকার নাই, ঠিক আছে, আপনারা শুধু কি লেকচার বা বক বক শুনবেন, হ্যাঁ, অপ্রাসঙ্গিক কথা শুনে আপনাদের কি কাজ? তাহলে এই যে উইন্টার এবং এই যে স্প্রিং, এর কিন্তু হিডেন মিনিং আছে। যদি সহজ মিনিং ধরি, মানে আপাত যে যে মিনিংটা প্রতীয়মান, সেটা বলা হচ্ছে যে যদি উইন্টার আসে, শীতকাল যদি আসে, তার মানে শীতের শেষেই তো কি বসন্তের শুরু। শীত আসলে কি বসন্তের আর খুব বেশি দেরি আছে? বসন্তের তো আর বেশি দেরি নাই। যদি কি হয়, সে কারণে কবি বলছে না, মেঘ দেখে কেউ বলিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো মেঘ তো চিরস্থায়ী না, মেঘ তো এক সময় না এক সময় কেটে যাবেই। আকাশে তো কি এক সময় না এক সময় সূর্য উদিত হবেই। সো আশাহত হওয়ার কিছু নেই। ঠিক যেন ফাইন নামা আল উসরি উসরা, দুঃখের পরেই ঠিক যেন কি আছে, সুখ আছে, হ্যাঁ, দুঃখের পরেই ঠিক যেন সুখ আছে, তেমনি ভাবে এই যে উইন্টারের পরেই কি স্প্রিং আছে। উইন্টার সমাজের নেগেটিভিটি, সমাজের নেগেটিভিটি, এই উইন্টার এক সময় না এক সময় শেষ হবে, তারপরে কি আসবে, স্প্রিং আসবে। দা কি বেটার জেনারেশন বা ফিউচার জেনারেশন, ফিউচার বেটার জেনারেশন অবশ্যই আসবে, ঠিক আছে। অর্থাৎ খারাপের যদি শেষ হয়, ভালো আসতে কি খুব বেশি
দূর থাকে, ভালো অবশ্যই কি তখন কাছাকাছি থাকে। দিস ফেমাস লাইন সাজেস্ট দ্যাট দ্য প্রমিস অফ ব্রাইটার ফিউচার, ব্রাইটার ফিউচার তার মানে স্প্রিং কি, ব্রাইটার ফিউচার ইজ নট ফার অফ। তার মানে এই যে লাইনটা, এই লাইনটা আমাদেরকে কি ধারণা দেয়, ধারণা দেয় যে এই যে স্প্রিং খুব বেশি দূরে নাই, বা এই যে ব্রাইট ফিউচার, এই ব্রাইট ফিউচার খুব বেশি দূরে নেই আমাদের থেকে। ইভেন ইফ দ্য কোল্ডেস্ট অ্যান্ড হার্শেস্ট টাইম, এই যে কোল্ডেস্ট অ্যান্ড হার্শেস্ট টাইম, উইন্টার, সমগ্র প্রতিকূলতার কি, প্রতিকূলতা সত্ত্বেও, it reflects a belief lies it reflects a belief in life's cyclical nature, cyclical nature, cyclical nature মানে কি, এই যে ঋতুতে যে পরিবর্তন আসে চক্রাকারে, চক্রাকারে যে পরিবর্তন আসে, সাইক্লিক্যাল নেচার, সেই নেচারের কথা বলেছে। অ্যান্ড দ্য ইনইভাইটেবল রিনিউয়াল, দ্য ইনইভাইটেবল রিনিউয়াল তার মানে একটা জিনিসের শেষ হয়, চক্রাকারে কি একটা জিনিসের শেষ হয়, একটা জিনিসের শেষ মানে কি আর একটা জিনিসের নতুন শুরু, অর্থাৎ অবশ্যম্ভাবীভাবে কি শেষ হবেই। একটা জিনিস যদি শেষ হয় তাহলে আর একটা নতুন জিনিস অবশ্যই শুরু হবে না, অবশ্যই তো কি শুরু হবে। এই যে আমাদের মৃত্যু ঘটে, ভালো কথা মৃত্যু ঘটে, এটাও তো জীবনের একটা চক্র, তাই তো, যে মৃত্যু হবে, জন্ম হবে, মৃত্যু হবে, আবার পুনরুত্থান হবে, এটাও তো জীবনের একটা চক্র। এই যে আমাদের মৃত্যু হবে, তারপরে কি, তারপরে আমাদের নতুন কিছু নাই, অবশ্যই নতুন কিছু আছে, ইনইভাইটেবল, এবং সেটা কি ইনইভাইটেবল। The west wind symbolizes change and the renewal throughout the poem. Shelley expects the wind as a force of transformation, তাই নাকি, ফোর্স অফ ট্রান্সফরমেশন, ফোর্স অফ ট্রান্সফরমেশন, যে ওয়েস্ট উইন্ড ডিস্ট্রয়ার, সেই ওয়েস্ট উইন্ডে কিন্তু কি প্রিজার্ভার, যে ওয়েস্ট উইন্ডকে আমরা ডিস্ট্রয়ার বলছি, তারই কি ট্রান্সফরমেটিভ রূপ হিসেবে আমরা দেখছি হচ্ছে প্রিজার্ভার, প্রিজার্ভার। দ্য উইন্ড ক্যান সুইপ অ্যাওয়ে দ্য ওল্ড, অর্থাৎ দ্য ওল্ড, এই যে ওয়েস্ট উইন্ড কি করছে, সমাজের যা কিছু জরাজীর্ণ, যা কিছু পুরাতন, সবকিছুকে কি ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এবং আশার, আশার দা নিউ, নতুনের কি, নতুনের সূচনা ঘটাচ্ছে, প্রবর্তন ঘটাচ্ছে। দিস সিম্বলিজম রিফ্লেক্টস শেলিস অপটিমিস্টিক বিলিফ ইন দা পটেনশিয়াল ফর পজিটিভ চেঞ্জ ইন দা ওয়ার্ল্ড। তাহলে এই যে সিম্বলিজম, ঠিক আছে, এই যে সিম্বলিজম গুলা, ডিস্ট্রয়ার, প্রিজার্ভার, তারপর ডেডলিফটস, কত সিম্বলিজম, সিম্বলিজমে তো ভরা, এই সিম্বলিজম গুলো কি রিফ্লেক্ট শেরিস অপটিমিস্টিক বিলিফ, এগুলো তার, শেলিস যে অপটিমিস্টিক বিলিফ তার কি প্রতীক, তাই তো, ফর পজিটিভ চেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়াতে পজিটিভ চেঞ্জের জন্য, অর্থাৎ তিনি নেগেটিভিটি চান না, পজিটিভ চেঞ্জ চান। হেয়ার the poet implores the west wind to use him as an instrument. এখানে পোয়েট কি করেছে, পোয়েট অনুরোধ করেছে ওয়েস্ট উইন্ডকে, যে ভাই তুমি তো সমাজে পরিবর্তন আনছো, পজিটিভ চেঞ্জেস আনছো, ঠিক আছে, এই যে পজিটিভ চেঞ্জেস, এই পজিটিভ চেঞ্জেস এর কি তোমার যে কি বলে, তোমার এই পথে, তোমার এই পথে আমিও তোমার কি সারথি হতে চাই। তুমি এই যে পজিটিভ চেঞ্জেস আনছো, আমিও কি তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। দশে মিলে করি কাজ, হারে দিতি নাহিলা। সো আমাকেও একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে তুমি কি করো, ইউজ করো, ঠিক আছে, আমাকেও একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে তুমি ইউজ করো। তুমি তো তোমার মতো কাজ করে যাচ্ছ যাচ্ছ, কিন্তু তুমি কি একা পারবা, একা পারবা না, আমাকেও কি করো একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করো। সেজন্য দা পোয়েট ইমপ্লোরস, আহ্বান জানিয়েছেন ওয়েস্ট উইন্ডকে, টু ইউজ হিম অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট,
দিস ইমাজারি সাজেস্ট আ উইলিংনেস টু বি সুইপ্ট অ্যাওয়ে বাই দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ নেচার। তার মানে এই যে কবি নিজেকে কি করতে চেয়েছেন, এই যে সমাজের যে সংস্কার, সমাজের সংস্কারের একজন সংস্কারক হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চেয়েছেন, তাই তো? এর মাধ্যমে কি বোঝাচ্ছে? যে আগে নিজে পরিবর্তন হতে হবে, আগে নিজে পরিবর্তন হতে হবে, তাইলেই কি সমাজ পরিবর্তিত হবে, তাই তো? সমাজ পরিবর্তনের যে হাওয়া, সমাজ গঠিত কি আমাদের নিয়েই তো, সমাজের যে গঠন, সেই গঠন তো আমাদের নিয়েই, ঠিক আছে? সো সমাজ যদি পরিবর্তিত করতে হয়, ঠিক আছে, সমাজে পরিবর্তন আনতে হয়, সর্বপ্রথম আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে। আমরা নিজেরা যদি পরিবর্তিত রূপে মানুষকে দেখাতে পারি, তাহলে কিন্তু কি পরিবর্তন খুব সহজে আসবে। কিন্তু যদি আমরা নিজেরা নিজেরা পরিবর্তনের হাওয়া গায়ে না লাগাই, তাহলে কি সমাজে পরিবর্তন সম্ভব নয়। সেজন্য কবি ওয়েস্টউইন্ডকে কি বলেছে? মেক মি দাই লির ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, হোয়াট ইফ মে লিভস হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, দ্য টিমিল্ট অফ দাই মাইটি হারমোনিস, দ্য টিমিল্ট অফ মাই মাইটি হারমোনিস। এখানে কবি নিজেকে কি বলছেন? বলছেন না যে আমাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করো, দরকার হয় আমাকে কি লিড হিসেবে ইউজ করো। লিড মানে কি? লিড মানে কি? লিড মানে এই যে সঙ্গীতের যে বিষয়গুলো আছে, এই যে লিরিক, লিরিক পোয়েম, লিরিক পোয়েম, এই লিরিক শব্দটার উৎপত্তি কোথা থেকে? লির থেকে, ঠিক আছে? তার মানে কবি বলছে দরকার হয় যদি কিছুই না পারো, আমাকে কি হিসেবে ইউজ করো? লিড হিসেবে ইউজ করো। মিজু ভাই, ক্লাস কি পরেরটা এই রুমেই হবে নাকি? ছিল তো 4 নম্বরে, নিয়ে আসছে তো এখানে। এই কত আনছেন ভাই? তো গুষ্টি ধরে আনছেন। আচ্ছা, তাহলে ক্লাস কি এই নাম্বার এটাই ভাই? এটাই করব? আবার স্যারে যাইতে হবে? দেখেন তো একটু। আপনার জীবনে ওয়েস্ট উইন্ড চলছে? কেন ভাই আলমগীর, কি হয়েছে? আপনার জীবনে কি হয়েছে? ওয়েস্ট উইন্ড চলছে এখন? টু দা পোয়েট, ওয়েস্ট উইন্ড ইজ আ সিম্বল অফ রিভলিউশনারি স্পিরিট। এখন কি রিভলিউশনারি জিএলটা মিসিং ছিল বা স্পিরিটটা মিসিং ছিল, এতক্ষণ আমরা তাও পেয়ে গেলাম 4 নম্বরে। তো এইটাও তো 4 নম্বরে ছিল, তাহলে এখানে আনছে কেন? শেষ হয়েছে তাইলে? ক্লাস তো এই যে এখনই শেষ, এখনই শেষ না? 4টায় ক্লাস শেষ। তাহলে একটু জিজ্ঞেস করেন কোন রুমে যাবো, এত দৌড়াদৌড়ি ভালো লাগে না। তা ওয়েস্ট পয়েন্ট ইজ আ সিম্বল অফ রিভলিউশনারি স্পিরিট, অর্থাৎ যে রিভলিউশনারি স্পিরিট আছে, যে যে রিভলিউশনারি স্পিরিট আছে, সেই রিভলিউশনারি স্পিরিট হিসেবে দেখানো হচ্ছে কি, এর একটা সিম্বল হচ্ছে ওয়েস্ট উইন্ড। হি ইজ আ ম্যান অফ হাই কনফিডেন্স, কবির কথা বলা আছে, হাই অফ ম্যান কনফিডেন্স। হি ওয়ান্টস টু রিবিল্ড দ্য সোসাইটি ইন হিজ নিউ আইডিয়াল, অর্থাৎ আমাদের পোয়েট একটা বেটার সোসাইটির জন্য কি করেছেন? একটা বেটার সোসাইটির জন্য কাজ করতে চেয়েছেন, এবং তিনি সোসাইটিকে রিবিল্ড করতে চেয়েছেন ইন হিজ নিউ আইডিয়ালস, তার যে নতুন আইডিয়া আছে, সেই আদর্শ আছে, সেই আদর্শ দ্বারা। হি ইজ পেসিমিস্টিক, কথাটা অবাক লাগছে না? যে এতক্ষণ যাকে অপটিমিস্টিক হিসেবে দেখানো হলো, সে এখন পেসিমিস্টিক? না রে ভাই, সে ঠিকই অপটিমিস্টিক। হি ইজ পেসিমিস্টিক লুকিং অ্যাট দ্য প্রেজেন্ট ইনফেক্টেড হিউম্যানিটি, ঠিক আছে? বর্তমানে যে কলুষিত হিউম্যানিটি আছে, কলুষিত, ঠিক আছে, এই কলুষিত হিউম্যানিটির কারণে সে কি, সে লিটল বিট ডিপ্রেসড বা পেসিমিস্টিক। কিন্তু কিন্তু কি বলা আছে? বাট হি ইজ ফুলি অপটিমিস্টিক ফর দ্য বেটার ফিউচার, ফ্রি ফ্রম এনি সর্ট অফ এক্সপ্লয়টেশন
মোরাল ডিগ্রেডেশন অ্যান্ড রিপ্রেশন সাপ্রেশন অপ্রেশন। কিন্তু তিনি পূর্ণ মাত্রায় কি অপটিমিস্টিক কেন? ফর দা বেটার ফিউচার। এই যে বেটার ফিউচারের আশায়, যে বেটার ফিউচার হবে, যে ফিউচারটাই আমরা কি দেখতে পাবো, কোনো প্রকার এক্সপ্লয়টেশন থাকবে না, মোরাল ডিগ্রেশন থাকবে না, রিপ্রেশন থাকবে না, সাপ্রেশন থাকবে না, অপ্রেশন থাকবে না, ইনজাস্টিস থাকবে না, করাপশন থাকবে না, ঠিক আছে। অ্যাজ শেলি রিমার্কস, মাই ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার্ড লিভস টু কুইকেন আ নিউ বার্থ। বলছে কবি ওয়েস্ট ওয়েন্ডকে আহ্বান জানিয়েছেন যে আমার এই যে পুরাতন যে জরাজীর্ণ যে চিন্তাগুলো, ঠিক আছে, এই চিন্তাগুলোকে কি করো, উড়িয়ে নিয়ে যে একদম দুনিয়ার বাইরে রেখে এসো। ঠিক যেন এই যে মরা পাতাকে দ্রুত কি তুমি এই যে সুইপ করছো, এবং সুইপ করার পরে নতুন নতুন পাতার আবার জন্ম হচ্ছে, এই যে ডিস্ট্রয় করে আবার নতুন করে কি করছো, রিজেনারেট করছো, ঠিক আছে। এইভাবে আমার আইডিয়াকেও কি করো, এই যে ওল্ড আইডিয়াকে রিজেনারেট করো। ক্লাস শেষ, ক্লাস শেষ আপনাদের। কোন সজ্জনকে কিছু বলতে চান? আকলিমা আজাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা জায়গায় প্রবলেম হয়, সেটা হচ্ছে আগের ক্লাসের, আজকের ক্লাসের না। স্যার, ওই যে রিনাইসেন্স পিরিয়ডে যে বৈশিষ্ট্য আমরা যেটা পাই, ক্যারেক্টারিস্টিক্স, এখানে ক্লাসিক্যাল ফিচার গুলাকে তারা নতুন করে করে, আবার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডেও ক্লাসিক্যাল ফিচার গুলাকে তারা নিয়ে আসে। তাহলে এখানে এই দুইটা পিরিয়ডের মধ্যে যে পার্থক্যটা, এটা আমি বুঝতে পারি না, একটু যদি ক্লিয়ার করে দেন। কি বলেন, নিও ক্লাসিক্যালে যে ক্লাসিক্যাল ফিচার গুলোকে আনে? কোথায় পাইলেন নিও ক্লাসিক্যালের মধ্যে ক্লাসিক্যাল ফিচার গুলো আনে? তাদের রাইটিংস এর মধ্যে ক্লাসিক্যাল রেফারেন্স এনেছে, তারা তো নিও ক্লাসিক্যালিজমকে আঁকড়ে ধরেনি, ঠিক আছে। ক্লাসিক্যাল রেফারেন্স এনেছে, এই যে হোমার, ইলিয়াড, এইগুলো ক্লাসিক্যাল রেফারেন্স ইউজ করেছে, স্টাইল না। কিন্তু নিও ক্লাসিসিজমে কি, তারা নিও ক্লাসিক্যাল স্টাইলটাকে ফলো করেছে, ক্লাসিক্যাল স্টাইলটাকে ফলো করেছে, বুঝছেন। এলিজাবেথানে এলিজাবেথানে তো হ্যাঁ, নিও ক্লাসিক্যালে ক্লাসিক্যাল যে ফিচার গুলো আছে, হ্যাঁ, ক্লাসিক্যাল হ্যাঁ। স্টাইল গুলো তারা ফলো করেছে, মানে ডিরেক্ট নকল করেনি, তাদের নিজেদের মতো করে তৈরি করেছে। কিন্তু এলিজাবেথানরা কি করেছে, ওই নিও ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যাল যে রেফারেন্স গুলো আছে, সেই রেফারেন্স গুলা তারা তাদের রাইটিংস এর মধ্যে ইউজ করেছে, তারা স্টাইল কপি করেনি বা অনুসরণ কোনো কিছুই করেনি, বুঝেছেন। আচ্ছা, আচ্ছা, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। শেষ করে দিব। আচ্ছা, তাইলে তাইলে আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।